বিয়ের তারিখ ছিল 25 ডিসেম্বর, আর সেদিন ছিল 20 তারিখ। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার দৃষ্টি অজান্তেই আবার সামনের সিটে বসা সেই ছেলেটির ওপর পড়ল। সে এখন আর জানালার বাইরে তাকাচ্ছে না, বরং আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। তার সে লাল টকটকে চোখগুলো এক ধরনের বন্যতা আর আতঙ্কে ভরা। হঠাৎ সে কথা বলে উঠল, আঙ্কেল। আমি চমকে তাকালাম। সে অস্থিরভাবে নিজের সিটে নড়াচড়া করতে করতে বলল, আঙ্কেল, এই বিয়েটা খুব ভয়ানক হবে। তার গলার স্বর ছিল ভাঙা ভাঙা, যেন গলা দিয়ে আওয়াজ বের হতে চাচ্ছে না। আমি এতটাই অবাক হলাম যে প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা। কি মানে? কি সবকিছু বিপদের মুখে পড়ে যাবে? সে ভয়ানক বিপদে পড়বে। মনে হচ্ছিল সে আমার সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেই কথা বলছে। আমি একটু ধমকের সুরে কিন্তু ভয়ার্ত গলায় বললাম, তুমি কে? কার ব্যাপারে কথা বলছো তুমি? কি আবল তাবল বলছো? সত্যি বলতে আমি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম। ছেলেটি আবার আমার চোখের দিকে তাকাচ্ছিল না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল আমার কপালে, ঠিক 2 ভ্রুর মাঝখানে। তার গলার স্বর আরো নিচু হয়ে গেল। সে তার কণ্ঠের ভাঙা ভাঙা ভাবটা আরো বাড়িয়ে দিল। তার কথাগুলো বুঝতে আমাকে রীতিমতো কান পেতে শুনতে হচ্ছিল। সে বলল, মেয়েটা খুব ভালো, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে একটা ভয়ানক ঘূর্ণিপাকের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। শীত যেন জাঁকিয়ে বসতে শুরু করেছে। রাস্তা দিয়ে হাঁটলে স্ট্রিট ল্যাম্পের আলোয় বড় বড় হোটেলগুলো থেকে মৃদু স্বরে ভেসে আসে জিঙ্গল বেল জিঙ্গল বেল। আমরা বুঝে যাই এসে গেছে বড়দিন। আর যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আর সেই সাথে নতুন একটা বছর আসছে, সবাইকে নতুন বছরের অর্থাৎ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যখন রাত নামে আমাদের ক্লান্ত শরীর ধীরে ধীরে ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে। তারা হারিয়ে যেতে চায় ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। আমরা শুরু করছি আমাদের নতুন একটি ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগবে, এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আজকের এই ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। আপনারা সবাই জানেন আমাদের মডারেটররা বিভিন্ন জায়গায় গিয়ে নানান জনের সাথে কথা বলে ঘটনা কালেক্ট করে নিয়ে আসেন, এবং সেই ঘটনাগুলোই আমরা প্রচার করি। আজকের ঘটনাটি ভয়ের রাজ্য অচিনপুরের জন্য। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার বন্ধুর বড় ভাই আমার সঙ্গে শেয়ার করেছেন। ঘটনায় যাবার আগে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করা যাক। নাভিদ ছেলেটির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল একটা চলন্ত ট্রেনে। আমি তখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। যাত্রার উদ্দেশ্য ছিল পারিবারিক এবং বেশ জরুরি। আমার ভাগ্নির হঠাৎ করেই বিয়ের কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল এবং দ্রুতই বিয়ের আয়োজন করা হচ্ছিল। সমস্যা ছিল একটাই, বাচ্চাদের স্কুলের ছুটি তখনও শুরু হয়নি। এই কারণে আমার স্ত্রী আমার সঙ্গে আসতে পারেনি, এমনকি বাচ্চাদেরও আসা সম্ভব হয়নি। এর আগে ফোন করে আপার সঙ্গে এই বিষয়ে বিস্তারিত কথা হয়েছিল। যখন শুনলেন বাচ্চারা হইচই করবে বা তাদের স্কুল কামাই হবে, তখন আপাই বললেন যে তারা বরং মূল অনুষ্ঠানের সময় অর্থাৎ বিয়ের দিনে আসবে।
বিয়ের তারিখটা তিনি বাচ্চাদের স্কুলের ছুটির সঙ্গে মিলিয়ে ঠিক করবেন বলে আশ্বাস দিলেন। আমার স্ত্রীর জন্য হুট করে সংসার ফেলে রওনা দেওয়াটা বেশ কঠিন ছিল, কিন্তু আপা আমাকে কড়া নির্দেশ দিয়েছিলেন যেন আমি কোনো অজুহাত না দেখাই। তিনি হুকুম দিলেন অন্তত 4 দিনের ছুটি নিয়ে আমি যেন দ্রুত পৌঁছে যাই। সত্যি বলতে অফিস থেকে ছুটি নেওয়াটা আমার জন্য একটা বড় সমস্যা ছিল। আপার জায়গায় অন্য কেউ হলে আমি নিশ্চিতভাবেই কোনো না কোনো অজুহাতে বিষয়টা এড়িয়ে যেতাম, কিন্তু আপা তো আমার কাছে কেবল বোন নন, তিনি আমার মায়ের মতো। মা তো আমাকে খুব ছোটবেলায় রেখে মারা গিয়েছিলেন। এই আপাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, মায়ের অভাব বুঝতে দেননি। আমরা ছিলাম মাত্র 2 ভাই বোন, তাই তার আদেশ অমান্য করার সাধ্য আমার ছিল না, আর আমার যাওয়াটা অপরিহার্য হয়ে পড়েছিল। আমার স্ত্রী খুব লক্ষ্মী ও রুচিসম্পন্ন, আমাকে সেও উৎসাহ দিল। আমার 3টি সন্তান, আমি সরকারি চাকরি করি। অনেক কষ্টে বিয়েতে যাওয়ার জন্য 4 দিনের ছুটি মঞ্জুর করিয়ে নিলাম। এরপর সামান্য কিছু প্রস্তুতি ও গোছগাছ সেরে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনের যে বগিতে আমি জায়গা পেয়েছিলাম সেটি ছিল প্রায় ফাঁকা। এর অবশ্য একটা কারণ ছিল, সময়টা ছিল ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত, ঠান্ডায় আমি জমে যাচ্ছিলাম। আমার ঠিক সামনের সিটেই বসেছিল নাভিদ। তখন আমি তার নাম জানতাম না। সে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিল। বয়সে সে আমার ছোটই হবে, একদমই তরুণ, আর আমি তো জীবনের অনেকটা পথ পার করে প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন চলতে শুরু করার পর খেয়াল করলাম এই বগিটা 4টি অংশে বিভক্ত। আমাদের অংশটি বাদে অন্য অংশে আরো 3 জন পুরুষ যাত্রী ছিলেন, যাদের আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। হয়তো এর পরের কম্পার্টমেন্টেও কিছু যাত্রী ছিলেন, কিন্তু ভিড় বলা চলে না। আমি একটু নড়ে চড়ে বসলাম এবং সামনের সিটে বসা ওই যুবকটির দিকে তাকালাম। প্রথমে খুব সাধারণভাবেই তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু যখন ভালো করে খুঁটিয়ে দেখলাম তখন মনে হলো ছেলেটির মধ্যে কোথাও একটা অস্বাভাবিকতা আছে, অথবা হতে পারে সে অত্যন্ত আবেগপ্রবণ, কিংবা সম্প্রতি কোনো বড় ধরনের মানসিক আঘাত বা হৃদয়ে চোট পাওয়ার মতো ঘটনার শিকার হয়েছে। এই সন্দেহের কারণ হলো তার মুখমণ্ডল। তার ফর্সা গায়ের রঙের তুলনায় মুখটা যেন অস্বাভাবিকভাবে রক্তবর্ণ হয়ে গিয়েছিল। চোখ দুটোও ছিল জবা ফুলের মতো লাল, আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে সে বাইরের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন কোনো স্থির বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ করে আছে, অথচ বাইরের দৃশ্য তখন ঝড়ের গতিতে সরে যাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সাধারণ মানুষের চোখের মনি চরকি খাওয়ার কথা, মাথা ঘুরে যাওয়ার কথা। আমার নিজেরই তো বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল। হয়তো তার তাকানোর ভঙ্গি দেখে আমি আন্দাজ করেছিলাম যে কিছু একটা ঠিক নেই, অথবা তার চেহারায় এমন কিছু একটা ছিল যা আমাকে অবচেতনভাবেই সতর্ক করে দিচ্ছিল। আমার ইচ্ছে ছিল তাকে কিছু একটা বলে বা জিজ্ঞেস করে পরিবেশটা একটু হালকা করি, একটু কথাবার্তা বলি, কিন্তু কেন জানি আমি খুব দ্বিধাবোধ করছিলাম। এই দ্বিধার আসল কারণ কি ছিল তা তখনও আমি কল্পনাও করতে পারিনি। তার অবস্থা দেখে কখনো মনে হচ্ছিল সে কোনো তীব্র যন্ত্রণায় ছটফট করছে, হয়তো যে কোনো মুহূর্তে হাউমাও করে কেঁদে ফেলবে। আবার পরক্ষণেই মনে হচ্ছিল সে যেন গভীর কোনো প্রতিশোধের পরিকল্পনা সাজাচ্ছে মনে মনে। আমি বেশ কিছুক্ষণ দোটানায় ভুগলাম, তাকে ডাকবো কি ডাকবো না, তার নির্জনতার ব্যাঘাত ঘটানো ঠিক হবে কি হবে না সেটাও ভাবছিলাম। তার হাব ভাব দেখে মনে হচ্ছিল আমার উপস্থিতি সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন, যেন আমি সেখানে নেই। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে বিরক্ত না করাই ভালো। আমি আবার পাশ ফিরে জানালার বাইরে তাকাতে শুরু করলাম। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি নিজের পারিবারিক সমস্যাগুলো নিয়ে ভাবতে লাগলাম। আমার সবচেয়ে বেশি অবাক লাগছিল এই ভেবে যে আপা এত তড়িঘড়ি করে মেয়েটার বিয়ে ঠিক করলেন কেন। রাবিয়া তো এখনো পড়াশোনা করছে, আর এখনকার জামানায় এমন তো নয় যে মেয়ে বড় হলো আর অমনি তাকে অন্যের হাতে তুলে দিতে হবে। তাছাড়া রাবিয়ার পড়াশোনার প্রতি প্রবল ঝোঁক ছিল। আপা নিজে এবং দুলাভাই দুজনেই চাইতেন মেয়েটা উচ্চ শিক্ষিত হোক। রাবেয়া আবার একমাত্র সন্তান, তাই তাকে নিয়ে তাদের স্বপ্নের শেষ ছিল না। এমন কোনো কারণও ছিল না যে আপা বা ভাইজান তার পড়াশোনায় বাধা দেবেন। তবে কি অন্য কোনো ব্যাপার, সম্পর্কজনিত কোনো স্ক্যান্ডাল ধামাচাপা দিতেই কি তাড়াহুড়া? যতই ভাবছিলাম আমার দুশ্চিন্তা ততই বাড়ছিল। আরেকটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছিল। ফোনে যখন আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম যে পাত্র কে বা কার সঙ্গে বিয়ে দিচ্ছেন, তখন তার উত্তর
আমাকে বিভ্রান্ত করেছিল। তিনি বলেছিলেন, একবার এসো, তাহলেই সব জানতে পারবে। এমন নয় যে আপার ফোন রাখার খুব তাড়া ছিল বা তিনি খুব ব্যস্ত ছিলেন বলে বলতে পারেননি, বরং তার গলার স্বরে মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই ফোনে বিস্তারিত বলতে চাচ্ছেন না। তার কণ্ঠে একটা চাপা উদ্বেগ বা ভয়ের রেশ ছিল। সবশেষে আপা বলেছিলেন, যত দ্রুত পারো চলে এসো। বিয়ের তারিখ ছিল 25 ডিসেম্বর, আর সেদিন ছিল 20 তারিখ। সব এলোমেলো চিন্তা আমার মাথার ভেতর জট পাকিয়ে দিচ্ছিল। যাই হোক, এখন তো আর ভেবে লাভ নেই, সেখানে গিয়েই আসল ঘটনা জানা যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার দৃষ্টি অজান্তেই আবার সামনের সিটে বসা সেই ছেলেটির ওপর পড়ল। সে এখন আর জানালার বাইরে তাকাচ্ছে না, বরং আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। তার সেই লাল টকটকে চোখগুলো এক ধরনের বন্যতা আর আতঙ্কে ভরা। হঠাৎ সে কথা বলে উঠল। আঙ্কেল। আমি চমকে তাকালাম। সে অস্থিরভাবে নিজের সিটে নড়াচড়া করতে করতে বলল, আঙ্কেল, এই বিয়েটা খুব ভয়ানক হবে। তার গলার স্বর ছিল ভাঙা ভাঙা, যেন গলা দিয়ে আওয়াজ বের হতে চাচ্ছে না। আমি এতটাই অবাক হলাম যে প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা। কি মানে কি? সবকিছু বিপদের মুখে পড়ে যাবে। সে ভয়ানক বিপদে পড়বে। মনে হচ্ছিল সে আমার সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেই কথা বলছে। আমি একটু ধমকের সুরে কিন্তু ভয়ার্ত গলায় বললাম, তুমি কে? কার ব্যাপারে কথা বলছো তুমি? কি আবল তাবল বলছো? সত্যি বলতে আমি তখন প্রচন্ড ভয় পাচ্ছিলাম। ছেলেটি আবার আমার চোখের দিকে তাকাচ্ছিল না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল আমার কপালে, ঠিক 2 ভ্রুর মাঝখানে। তার গলার স্বর আরো নিচু হয়ে গেল। সে তার কণ্ঠের ভাঙা ভাঙা ভাবটা আরো বাড়িয়ে দিল। তার কথাগুলো বুঝতে আমাকে রীতিমতো কান পেতে শুনতে হচ্ছিল। সে বলল, মেয়েটা খুব ভালো, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে একটা ভয়ানক ঘূর্ণিপাকের মধ্যে টেনে দিয়ে যাচ্ছে। দুর্ঘটনাগুলো কেবল বাড়তেই থাকবে। সে যদি ঘরে থাকে তবে সেই ঘর দুর্ঘটনার শিকার হবে। যদি বাইরে বের হয় তবে রাস্তায় কিছু না কিছু ঘটবে। সে নিজে হয়তো বেঁচে যাবে, কিন্তু তার আগে এবং পেছনে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সে নিজেও জানে না তার সঙ্গে কি হচ্ছে, এতে তার কোনো দোষ নেই। সে একটা আগুনের গোলার মতো, কেউ একজন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি প্রায় চিৎকার করে বললাম, আরে আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? কে তুমি? সে শান্ত কিন্তু ভুতুড়ে গলায় বলল, রাবেয়ার কথা বলছি। আপনার ভাগ্নি, তাই না? আমার শরীরে রক্ত হিম হয়ে গেল। এই ছেলে রাবেয়াকে কিভাবে চেনে? আমি জানি না। তার মুখের ওই বন্য ভাব আর চোখের ওই রক্তিম আভা না থাকলে আমি কি করতাম? হয়তো তার কলার চেপে ধরে তাকে উত্তম মধ্যম দিতাম। কিন্তু তার চেহারায় এমন কিছু একটা ছিল যা আমাকে অবশ করে দিচ্ছিল। মনে হচ্ছিল সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে দিয়ে সব বলাচ্ছে। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গিয়েছিল, গলার রগ ফুলে উঠেছিল, এমনকি তার কপালের রগগুলো গাঢ় নীল হয়ে বিপজ্জনকভাবে ফুলে উঠেছিল, যেন এখনই ফেটে যাবে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি সবাইকে চিনি, কিন্তু আমি কাউকে চিনতে চাই না। আমি সব জেনে জেনে ক্লান্ত হয়ে গেছি। আমি মরে যেতে চাই, কিন্তু আমি জানি না কে আমাকে মরতে দিচ্ছে না। আঙ্কেল, রাবেয়াকে বাঁচান। তাকে ওখান থেকে নিয়ে আসুন। তাকে চট্টগ্রাম থেকে বের করে নিয়ে আসুন। যেখানে খুশি নিয়ে যান, শুধু ওখান থেকে সরান। সব ঠিক হয়ে যাবে। প্লিজ আঙ্কেল, আমার কথা বিশ্বাস করেন। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। সে আবার বলল, দেখুন আঙ্কেল, তাকে লাল রঙের কোনো কিছু ব্যবহার করতে দেবেন না। বিশেষ করে এই পুরো বছরটা তার জন্য এই রং একেবারেই শুভ না। লাল রঙের প্রতিটি জিনিস তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আঙ্কেল, তাকে... কথাটা শেষ করতে পারল না সে। মনে হলো তার মাথা ঘুরে যাচ্ছে।
আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে নিজের অজান্তেই চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা ছুটে এলেন। ততক্ষণে ছেলেটি তার সিট থেকে সামনের মেঝেতে আছড়ে পড়েছে। আমি ভয়ে কুঁকড়ে সিটের এক কোণায় বসে রইলাম। লোকজন তাকে ধরাধরি করে তোলার চেষ্টা করতে লাগলো। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এসব কি হচ্ছে? কে এই ছেলে? সে রাবেয়াকে কিভাবে চেনে? আর আমি যে রাবেয়ার মামা, সেটা সে জানলো কি করে? আমি তো তার সঙ্গে কোনো কথা বলিনি। চোখের সামনে মানুষের ভিড় বাড়ছিল। ছেলেটার জ্ঞান ছিল, কিন্তু তার চোখ দুটো উল্টে ছিল। হাত পায়ের খিঁচুনি দেখে মনে হচ্ছিল সে যেন অদৃশ্য কারো সঙ্গে লড়াই করছে, কাউকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন যাত্রী আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই সাহেব? ছেলেটা পড়ে গেল কিভাবে? আমি তোতলামি করতে করতে বললাম, বাবা, আমি জানি না। ও আমার সামনেই বসেছিল, হঠাৎ দেখলাম ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর কি হলো কে জানে, চক্কর খেয়ে পড়ে গেল। লক্ষ্য করলাম ছেলেটির মুখ আর চোখ তখন অসম্ভব লাল হয়ে আছে। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন আমাকে কিছুটা বিদ্রুপের দৃষ্টিতে বলল, আপনি তো এমনভাবে চিৎকার দিলেন যেন ভূত দেখেছেন। ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, আপনার উচিত ছিল না তাকে ধরে সাহায্য করা? এখন তাদের আমি কিভাবে বোঝাবো যে আমি যা শুনেছি বা অনুভব করেছি তা জিন ভূত দেখার চেয়ে কম কিছু নয়। লোকজন তাকে ধরাধরি করে সিটে শোয়ালো। কেউ কেউ তার মুখে পানি ছিটা দিল। সে গভীর শ্বাস নিচ্ছিল। মানুষ আমাকে কখনো অবাক হয়ে, কখনো করুণার দৃষ্টিতে দেখছিল। হয়তো আমি খুব হাস্যকরভাবে গুটিসুটি মেরে বসেছিলাম, যা একজন বয়স্ক মানুষের জন্য শোভন নয়। কিছুক্ষণ পর আমাদের সবার চোখের সামনেই ছেলেটি উঠে বসল। তার চোখে এখন আর সেই বন্যতা নেই, বিস্মিত দৃষ্টি। সে উপস্থিত সবাইকে দেখল, তারপর আমার দিকে তাকিয়ে আপন সুরে কথা বলে উঠল, যেন এক গাদা অপরিচিত মানুষের ভিড়ে আমিই তার আপনজন। কি হয়েছে আঙ্কেল? সে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তোমার মনে হয় মৃগী রোগের মতো কোনো সমস্যা হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। সে লজ্জিত হয়ে বলল, সরি, আসলে এমনটা আমার সাথে মাঝে মধ্যেই হয়। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে চাইছে এই ভিড়টা যেন দ্রুত সরে যায়। যাত্রীরাও দেখলো ছেলেটি এখন সুস্থ, তাই তারা যে যার সিটে ফিরে যেতে শুরু করলো। যাওয়ার আগে ছেলেটি অত্যন্ত ভদ্রতা ও বিনয়ের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানালো। সবাই চলে যাওয়ার পর সেখানে পিন পতন নীরবতা নেমে এলো। সে আবার জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। ট্রেন তখনও তীব্র গতিতে ছুটে চলেছে। বাইরে ধুলো উঠছে। আমার দিকের জানালার কাঁচটা খোলা ছিল বলে ভেতরে বেশ ধুলো আসছিল। সে হঠাৎ আমার দিকে ফিরে বলল, জানালার কাঁচটা বন্ধ করে দেবো আঙ্কেল? আমি তার স্বাভাবিক আচরণে আরো বেশি ঘাবড়ে গেলাম। তোতলামি করতে লাগলাম, হ্যাঁ, বন্ধ করে দাও। সে উঠে কাঁচটা বন্ধ করে দিল। তারপর একবার চারপাশটা দেখে নিল, নিশ্চিত হয়ে নিল যে কেউ আমাদের দিকে তাকিয়ে নেই বা কেউ শুনছে না। তারপর সে আমার দিকে একটু ঝুঁকে এলো এবং অত্যন্ত গোপনীয়তার সুরে ফিসফিস করে বলল, আঙ্কেল, আমার সাথে এমনটা প্রায়ই হয়। মাঝে মাঝে বসে থাকতে থাকতে আমার মনে হয় আমার ভেতরে একটা গভীর নিস্তব্ধতা নেমে এসেছে, আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজ আমাকে যা বলে বা আমার মুখ দিয়ে যা বলাতে চায়, আমি অবিরত সেটাই বলে যাই। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। সে একটু থামল, তারপর আবার শুরু করল। আমি আমার এই অবস্থার উপর নিয়ন্ত্রণ আনার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু তখন মনে হয় আমি যদি কথাগুলো না বলি তবে আমার মাথা ফেটে যাবে। কিছুদিন ধরে আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছি। আগে তো এমন হলে আমার কিছুই মনে থাকতো না। এখন আমি এই অবস্থার পূর্বাভাস বুঝতে পারি। এই নিস্তব্ধতা নামার আগেই আমি টের পাই। তখন আমার হাতে নিয়ন্ত্রণ থাকে যে আমি চোখ বন্ধ করে ওই ফিসফিসানি আওয়াজটাকে দাবিয়ে রাখবো কিনা, কারণ ওই আওয়াজটা আমার সামনে থাকা মানুষটার গোপন কথা বা ভবিষ্যৎ ফাঁস করে দেয়। কিন্তু আঙ্কেল, আজ আপনাকে দেখার পর যখন আমি জানতে পারলাম যে আপনি আপনার ভাগ্নির বিয়েতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই ওই ভয়ঙ্কর নিস্তব্ধতা আমাকে গ্রাস করল। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার সামনে যে মানুষটা থাকে বা যার কথা আমার মাথায় থাকে, এই দৈব বাণীগুলো তাকে নিয়েই হয়। সে এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মনে হচ্ছিল সে কোনো রূপকথার গল্প শোনাচ্ছে। সে বয়সে নিতান্তই বাচ্চা, অথচ আমি এত বয়স্ক হয়েও এটা ভাবার সাহস পাচ্ছিলাম না যে সে আমার সঙ্গে কোনো তামাশা করছে কিনা বা আমাকে বোকা বানাচ্ছে কিনা। সে সব কথা জানলো কি করে?
সে আমাকে ভয় দেখাতে চাইলে অন্য কিছু বলতে পারত, কিন্তু সে যেভাবে কথা বলছিল তার মধ্যে এমন একটা সততা বা আন্তরিকতা ছিল যে আমি তাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছিলাম। আঙ্কেল, আপনি যে কোনো উপায়ে রাবেয়াকে ওখান থেকে নিয়ে আসুন। ওকে কেউ নিয়ে আসতে দেবে না, এমনকি সে নিজেও আসতে চাইবে না, কারণ সে কিছুই জানে না, কিন্তু তার জন্য সেখানে থাকাটা চরম বিপদের। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো বলেছিলে আরো অনেক বিপদ আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটা কেবল তখনই ঘটবে যদি সে ওই বাড়িতে বা শহরে থাকে। সে চট্টগ্রাম থেকে বেরিয়ে গেলে ওই অশুভ বলয়টাও কেটে যাবে। কেউ কি তার উপরে জাদু করেছে? না, জাদু নয়। তার গ্রহ নক্ষত্রের অবস্থান বা তারার ঘূর্ণন তার চারপাশে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে তার শ্বাস ফেলার জায়গা নেই, বৃত্তটা ছোট হয়ে আসছে। তাহলে কি চট্টগ্রামের বাইরে গেলে সেই গ্রহের ফেরে কোনো পরিবর্তন হবে? আমি অবাক হয়ে জানতে চাইলাম। হ্যাঁ, হবে। বিষয়টা এমন নয় যে গ্রহগুলো তাকে আকাশ থেকে নিয়ন্ত্রণ করছে। সমস্যাটা ওই নির্দিষ্ট স্থানের ভৌগোলিক অবস্থানের সঙ্গে তার ভাগ্যের সংযোগে। ওই বলয়টা এখন এতই সংকীর্ণ হয়ে গেছে যে সেখান থেকে বের করে আনলে তার অবস্থান পরিবর্তন হবে। এটা তার ভাগ্য যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বিপদ এত কাছে যে তাকে শুধু চট্টগ্রাম শহর থেকে বের করতে পারলেই সে নিরাপদ হয়ে যাবে। তা না হলে পৃথিবীর আর কোনো আশ্রয় সে পাবে না। কিন্তু তুমি বলেছিলে যে অন্যরাও। সে আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি আগেই উত্তর দিয়েছি। সেখানে তার উপস্থিতি অন্য মানুষ এবং জায়গার উপর প্রভাব ফেলবে। সে যেখানে থাকবে সেখানকার সবকিছু ধ্বংসের মুখে পড়বে। আমি মনে মনে ভাবছিলাম, এই ছেলেটির বয়স বড়জোর 16-17 হবে, বেশ বুদ্ধিমান, কিন্তু এর পেছনে অন্য কোনো মতলবও কি থাকতে পারে? আমি কিছু বলার আগেই সে যেন আমার মনের কথা পড়ে ফেলল। না আঙ্কেল, আপনার মতো অনেকেই আমাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন। তারা সবাই পরে পস্তিয়েছেন। এখন তারা আমাকে খুঁজে বেড়ান, কিন্তু তখন আমার আর কিছু করার থাকে না। তাই তাদের সঙ্গে দেখা করেও কোনো লাভ নেই। আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে আমার কোনো লেনদেন নেই। আমি জীবনে এই প্রথম চট্টগ্রাম যাচ্ছি। আমি ইন্টারমিডিয়েট পড়ি। আমাকে দ্রুত পড়াশোনা শেষ করে আমার মায়ের হাল ধরতে হবে। আমার বাবা মারা যাওয়ার পর মা বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমি তখন খুব ছোট ছিলাম বলে মা চাকরি করতে পারেননি। এখন আমি বড় হয়েছি, মা এখনও চাকরি করছেন। আমার সৎ বাবা আমাদের দুজনকে খুব জ্বালাতন করেন। আমার মা আমার জন্য হাড় ভাঙা খাটুনি খাটছেন। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় হয়ে টাকা রোজগার করতে চাই। আমার এত সময় নেই যে কোনো নাটক করব বা কাউকে ধোঁকা দেব। আর আমি সেরকম ছেলেও নই। আমার ভেতরে কে বসে আছে সে সম্পর্কে আমি কিছু জানি না। তাই নিজেকে আমি খুবই মূর্খ ভাবি। আমি খুব সাধারণ, ছিমছাম আর শান্ত জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন এমন সব জিনিস দেখতে পাই যে জীবনটার প্রতি আমার ঘৃণা ধরে গেছে। আমি কাউকে বলতে চাই না, কিন্তু আমার ভেতরে যে বাসা বেঁধে আছে সে আমাকে বাধ্য করে মানুষকে তার বিপদ সম্পর্কে সতর্ক করতে। এই বলে সে সিটে শুয়ে পড়ল। তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, যেন ভেতরের সব কথা উগরে দিয়ে সে হালকা হয়েছে। সে যেন তার মুখে কুলো পেটেছিল, আমার মুখেও যেন তালা লাগিয়েছিল। আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। কিছুক্ষণ পর ছেলেটি ঘুমিয়ে পড়ল, আর এমন গভীর ঘুমে তলিয়ে গেল যে পরের দিন চট্টগ্রাম স্টেশনে ট্রেন পৌঁছানোর আগ মুহূর্তে আমাকেই তাকে ডেকে তুলতে হলো। ঘুম থেকে ওঠার পর তার চোখে আর সেই আগের পরিচয়ের লেশমাত্র নেই। জাগিয়ে দেওয়ার জন্য সে আমাকে ধন্যবাদ দিল, নিজের ব্যাগ কাঁধে ঝুলালো এবং ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম তার নাম, ঠিকানা, ফোন নাম্বার নেওয়া উচিত ছিল, কিন্তু ততক্ষণে সে দৃষ্টির আড়ালে চলে গেছে। আমি যখন আপার বাসায় পৌঁছালাম, আপা আমাকে দেখেই জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন। আমি গোসল সেরে খাওয়া দাওয়া করে 1 কাপ গরম চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করলাম। তারপর আপাকে সরাসরি সেই বিয়ের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম পাত্রপক্ষ এলাকারই, বেশ শিক্ষিত পরিবার, ছেলে পেশায় ডাক্তার। হঠাৎ করে এই প্রস্তাবটা এসেছিল, আর রাবেয়ার বাবা অর্থাৎ আমার দুলাভাই রাজি হয়ে গেছেন। আপা কথাগুলো এমনভাবে বললেন যেন তিনি নিজেও পুরোপুরি সন্তুষ্ট নন, বরং স্বামীর চাপে রাজি হয়েছেন। আমার মনে হলো আপা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। যদি ট্রেনে ওই রহস্যময় ছেলেটি আমাকে সতর্ক না করত, হয়তো আমি আপার এই অস্বস্তিটা খেয়ালই করতাম না। রাত পর্যন্ত আমি চুপচাপ রইলাম, কিন্তু আমার চোখ ছিল রাবেয়ার ওপর। মেয়েটাকে দেখে আমি চমকে গেলাম।
তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি। তাকে দেখলেই মনে হয় সে সবসময় কোনো এক অজানা আতঙ্কে ভুগছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এমন কোনো সমস্যা অবশ্যই আছে যা উপেক্ষা করা সম্ভব নয়। রাত গভীর হলে আমি আপাকে একান্তে চেপে ধরলাম। প্রথমে তিনি কথায় এড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আমি নাছোড়বান্দা হওয়ায় এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কি বলবো তোকে, আমার তো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। মেয়েটা দিব্যি ভালো ছিল, হঠাৎ একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারপর থেকে উঠোনে পাগলের মতো পায়চারি করে, বলে দেয়ালগুলো ভেঙে দাও, আমার দম বন্ধ হয়ে আসছে। কথাগুলো বলে আমাকে খোলা মাঠে নিয়ে চলো, ঘরের ভেতর থাকলে আমার ভয় লাগে। এই দমবন্ধ অনুভূতির ভয়ে সে কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে। বোরখা পরা তো দূরের কথা, গায়ের ওড়না রাখতেই তার কষ্ট হয়। আবার এমনও হয় যে সে বেহায়ের মতো রাস্তায় গিয়ে বসে থাকে। কিন্তু প্রায়ই সে ঘাবড়ে গিয়ে গলিতে বেরিয়ে পড়ে, সিঁড়িতে গিয়ে বসে থাকে, সামনের বাড়িগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে, এই বাড়িগুলো ভেঙে ফেলো, নইলে আমার দম আটকে মরে যাব, এই বাড়িগুলো ভেঙে ফেলো বলে নিঃশ্বাস নেয়। এই হাড় কাঁপানো শীতেও সে ঘরের ভেতর থাকতে চায় না, সারাদিন ছাদে বসে থাকে। আপা চোখ মুছে আবার বলতে লাগলো, আমরা তাকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কিছু ডিপ্রেশনের ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন কোনো ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট দেখাতে। কিন্তু বিশ্বাস করবি না, আমি যেদিন ওই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম, তার পরের দিনই খবর পেলাম সেই ডাক্তার দম আটকে মারা গেছে। আপাত দৃষ্টিতে দম বন্ধ হওয়ার কোনো কারণই ছিল না। তিনি তার ক্লিনিকেই বসেছিলেন, অথচ পোস্টমর্টম রিপোর্ট ওটাই বলল। মানুষ অবাক হলো, কিন্তু আমি ভয়ে কুঁকড়ে গেলাম। কয়েকদিন পর শুনলাম তার শ্বাসনালীতে নাকি কিছু একটা আটকে গিয়েছিল। রাবেয়ার অবস্থার কোনো উন্নতি হলো না। আমি তাকে ওই ডাক্তারের দেওয়ার ঠিকানাতেই এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। তিনি তাকে ভালো করে পরীক্ষা করলেন এবং বললেন মেয়েটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, শুধু কোনো কিছু নিয়ে ভীত বা একটা ফোবিয়াতে ভুগছে। রাবেয়া কিছুতেই বলতে চাইল না, শুধু সে বলে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পায় না। ডাক্তার আমাকে বললেন যে কোনো উপায়ে ওর ভয়ের কারণটা খুঁজে বের করুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কিছুতেই কোনো কিছু বের করতে পারলাম না। সেখান থেকে ফিরে দুদিন পরের ঘটনা, সন্ধ্যাকালীন খবরের কাগজে দেখলাম সেই সাইকিয়াট্রিস্টও মারা গেছেন। তিনি রাতে সুস্থভাবে ঘুমিয়েছিলেন, কিন্তু সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তার স্ত্রীকে সন্দেহের বশে গ্রেপ্তার করে। তাদের ধারণা স্ত্রী হয়তো অন্য কারো সঙ্গে হাত মিলিয়ে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরেছে। আপা থামলেন না, তার ভয়ার্ত গলার স্বর আরো ভয়ার্ত হয়ে উঠল। ঘটনা এখানেই শেষ নয়। একদিন আমি তাকে নিয়ে বাসে কোথাও বেরিয়েছিলাম আর কি। আমরা বাস থেকে নামার ঠিক পর মুহূর্তেই আমার চোখের সামনে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে সজোরে দেয়ালে ধাক্কা মারল। ড্রাইভার ঘটনাস্থলেই মারা গেল, বাকিরা গুরুতর আহত। একটার পর একটা দুর্ঘটনা। আর জানিস রাবেয়া কিভাবে যেন আগে থেকে এগুলো টের পেয়ে যায়। সে বারবার বলে আম্মু আমার জন্য হয়েছে। আমি তাকে বোঝাতাম যে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার দুর্ঘটনা ঘটে আর লাখ লাখ খুশির ঘটনাও ঘটে, সেগুলো সব কি তোমার জন্য? সে বলে না, আমি কেবল দুর্ঘটনার কারণ, আমি অপয়া। একদিন তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি তাকে নিয়ে এক হাসপাতালে গিয়েছিলাম। আমার পিত্তথলির একটা এক্সরে করাতে হবে। কাজ শেষে আমরা হাসপাতাল থেকে বেরিয়ে কেবল বাস স্ট্যান্ডে পৌঁছেছি, এমন সময় পেছনে বিকট একটা শব্দের বিস্ফোরণ। মনে হলো যেন পুরো শহরটা কেঁপে উঠল, ধুলো আর ধোঁয়া। শুনলাম হাসপাতালের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে গেছে। ভাগ্য ভালো যে মাত্র 2 জন মারা গেছে, সেই হাসপাতালের মালিক, ডাক্তার এবং তার সহকারী। বাকিদের কোনো মতে বের করা সম্ভব হয়েছে। আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম। এত কিছুর পরেও আপনি তার বিয়ে দিচ্ছেন আপা? আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? তোর দুলাভাই সবকিছুই মানতে চায় না। আর যখন থেকে বিয়ের কথা পাকা হয়েছে তখন থেকেই ওই ডাক্তার ছেলেটা, যে নিজেই পাত্র, সে এক দুরারোগ্য অসুখে পড়ে বিছানায় কাতরাচ্ছে। রাবেয়া বলেছে সে বিয়ে করবে না। সে তো ঘরেই থাকতে চায় না। তার মানসিক অবস্থা এমন নয় যে জোর করব, কিন্তু তোর দুলাভাইয়ের এক কথা, আমরা মা মেয়ে মিলে কুসংস্কারের নাটক নাকি করছি। তিনি সব গায়েই মাখেন না। সেই জন্যই তো আমি তোকে এবে জরুরি তলব করেছি। আল্লাহর দোহাই লাগে, এখনো সময় আছে, কিছু একটা কর।
আমি মনে মনে ট্রেনে দেখা সেই ছেলেটি নাভিদের প্রতি কৃতজ্ঞতা জানালাম। সে যদি আমাকে আগে ভাগে সব না জানাতো তবে হয়তো আমি পরিস্থিতিটা বুঝতেই পারতাম না। হয়তো রাবেয়াকে চিরতরে হারাতাম, আর আপাও এই শোক সইতে পারতেন না। আমার মামা বাড়িটা একদম উজাড় হয়ে যেত। পরের দিন আমি মাহমুদ ভাই মানে আমার দুলা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। তিনি আপার সঙ্গে যেমন ব্যবহার করেছিলেন আমার সঙ্গেও ঠিক তেমনই করলেন। উল্টো আমাকে খোঁটা দিয়ে বললেন, তুমি তো দেখছি পুরুষ মানুষ হয়ে মেয়েদের মতো কুসংস্কারে বিশ্বাস করো। তিনি আমাকে অবজ্ঞা করলেন, নানা কটু কথা শোনালেন, কিন্তু আপার মুখে ওই দুর্ঘটনার বিবরণ শোনার পর আমি নাভিদের প্রতিটি শব্দে বিশ্বাস রাখতে শুরু করলাম। তাই আমি নাভিদের পরামর্শ মতোই কাজ করার সিদ্ধান্ত নিলাম। যে কোনো মূল্যে রাবেয়াকে চট্টগ্রাম থেকে বের করে নিয়ে যেতে হবে। আমি আপাকে ডেকে পুরো ঘটনা বললাম, ট্রেনের সেই ছেলেটির কথা, তার সতর্কবাণী, সব। আপা সব শুনে একদম পাগলের মতো হয়ে গেলেন। তিনি বললেন, তুই ওই ছেলের ঠিকানা কেন নিলি না? ও তো ফেরেশতা। ওর চেহারার বর্ণনা দে, আমি সারা চট্টগ্রাম তন্ন তন্ন করে খুঁজবো, দরকার হলে পত্রিকায় বিজ্ঞাপন দেব। আমি তাকে শান্ত করে বললাম, এখনো সবের সময় নয় আপা, আগে রাবেয়াকে বাঁচাতে হবে। অনেক কষ্টে, অনেক নাটকের পর আমি রাবেয়াকে নিয়ে রওনা দিলাম। দুলাভাইকে কোনো মতে বুঝিয়ে স্টেশনের দিকে ছুটলাম। আমার স্ত্রী তো আমাকে 3 দিনের মাথায় রাবেয়াকে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে একদম হাঁ হয়ে গিয়েছিল। পরে যখন তাকে আমি সব খুলে বললাম, সেও শিউরে উঠল এবং বলল সে ওই ছেলেকে পেলে নিজের হাতে রেঁধে খাওয়াতো। তবে একটা কথা বলতে ভুলে গেছি, ট্রেনে ফেরার পথেও এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। কিছু দূর যাওয়া পর্যন্ত রাবেয়া ছিল অস্থির, কিন্তু যেই আমরা কিছু দূর পার হলাম, ট্রেনের চাকা অন্য স্থানে প্রবেশ করলো, অমনি রাবেয়া একদম শান্ত হয়ে গেল। তার চেহারার সেই ভীতি উধাও। আর শুনলে অবাক হবেন, চট্টগ্রামের ভেতর থাকাকালে ওই একই ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণে 2 বার থেমে থাকতে হয়েছিল। একবার তো বড়সড় অ্যাক্সিডেন্ট থেকে আমরা কোনো মতে বেঁচেছি, আল্লাহ রক্ষা করেছেন, নয়তো কেউই বাঁচতাম না। আপা তার স্বামীকে কিভাবে বুঝিয়েছিলেন, কিভাবে রাজি করিয়েছিলেন রাবেয়াকে আমার সঙ্গে পাঠাতে, সেটার এক বিশাল ইতিহাস। সেই ঘটনা আজ নাই বা বললাম। আজ রাবেয়া মাশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ। সে এখন 2 সন্তানের মা, খুব সুখে আছে, হৃষ্টপুষ্ট এবং প্রাণবন্ত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, রাবেয়ার বিয়ে আমি ওই ছেলের সঙ্গেই দিয়েছিলাম যার সঙ্গে প্রথমে কথা পাকা হয়েছিল। সেই ডাক্তার ছেলেটি। ফিরে এসে আমি নিজে সেই ছেলেকে ফোন করেছিলাম, তাকে সব ঘটনা খুলে বলেছিলাম, তাকে অনুরোধ করেছিলাম একবার আসতে। ভালোবাসার টানেই হোক বা কৌতূহল বশত হোক, ছেলেটি এসেছিল। আর অলৌকিকভাবে কয়েকদিনের মধ্যে সেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। আমার দুলাভাই এখন খুশি, আপাও খুশি। আর আমার স্ত্রী, সে তো এখন মোনাজাতে হাত তুললেই সেই রহস্যময় ট্রেনের যাত্রীর জন্য দোয়া করে। সেই ছেলেটি যেখানেই থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আমি মনে মনে তাকে খুঁজি, কে জানে হয়তো কোনো এক ভিড়ের ট্রেনে আবারও তার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন হয়তো তাকে ধন্যবাদ দিতে পারবো। এই ছিল ঘটনা। ফিরে আসব নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। রহস্যজনক এক ঘটনা। আশা করছি এই ঘটনার সঙ্গে ভয়ের রাজ্যে বন্ধুদের সাথে নিয়ে সময়টা ভালোই কেটেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। তার আগে জানিয়ে রাখি, এই ঘটনাটি বন্ধু রিলেটেড, অর্থাৎ সময় হয়েছে বন্ধুর সাথে হারিয়ে যাবার ভয়ের রাজ্য অচিনপুরে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ
আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, আর আল্লাহর নিকট প্রার্থনা যে আপনাকে এবং আপনার ভূত.com পরিবারকে যেন সবসময় ভালো রাখেন। ভূত.com-এর সকল শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছরের। আমি মোহাম্মদ নাহিদ হাসান, জেলা বগুড়া। আমি আগেও একটি কালো জাদুর ঘটনা ইমেইল করেছি এবং তা সকল শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর জন্য রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি 2014 সাল থেকে ভূত এফএম-এর সাথে ছিলাম, এখন ভূত.com-এর সাথে আছি। আমি একটি স্বনামধন্য স্টিল কোম্পানিতে কর্মরত আছি। কাজের ব্যস্ততার মাঝেও ঘটনা লিখতে পারলাম। ঘটনাটি শ্রোতা বন্ধুদের নিকট পড়ে শোনানোর অনুরোধ রইল। বলে রাখি, ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। ঘটনাটি লিখতে যদি কোনো বানান ও শব্দ চয়নে ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী। এটিও একটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। আমরা পড়াশোনার খাতিরেই একই মেসে থাকতাম। আমরা সবাই একদিন রাতে আড্ডা দিচ্ছিলাম। অনেক রকম গল্প হতে হতে একসময় আমাদের মাঝে ভৌতিক গল্প নিয়ে কথা উঠে। সবাই যে যার মতো এক্সপেরিয়েন্স শেয়ার করছিল, কেউ কেউ তা নিয়ে হাসাহাসিও করছিল। তখন আমার ফ্রেন্ড নিলয়ের চুপ থাকা দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে, চুপ করে আছিস কেন? সে বলল, এসব ভৌতিক কথা নিয়ে হাসাহাসি করতে নেই। তার এরকম আচরণ দেখে আমার মনে খটকা লাগলো। তখন তাকে সবাই খুব করে চেপে ধরলাম। নিশ্চয়ই তার কাছে কোনো ঘটনা আছে এবং তা আমাদের সবার সাথে শেয়ার করতে হবে। এক পর্যায়ে আমাদের জোড়াজুড়িতেই সে ঘটনা শুরু করলো। ঘটনার স্থান লালমনিরহাট জেলার কোনো এক উপজেলায়। সঙ্গত কারণে আমি জায়গাটির নাম উল্লেখ করছি না। আমার বন্ধু নিলয় ঠিক যেভাবে ঘটনা শেয়ার করেছিল, আমিও ঠিক সেভাবেই আপনাদের লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আজ থেকে 8 বছর আগের। আমাদের ব্যাচে আমরা 5 জন, মানে আমি, সিয়াম, সবুজ, হৃদয় ও মিরাজ। সবসময় আমরা একসাথে থাকতাম, একসাথে স্কুলে যেতাম। আমরা খুব ভালো ফুটবল খেলতাম। বলে রাখি, কোথাও ফুটবল খেলা হলে কোনো টিম আমাদের 5 জনকে হায়ার করবে না, এরকম হয়নি। আমরা একদিন স্কুল শেষে জানতে পারলাম আমাদের গ্রাম থেকে 3টা গ্রাম পরে একটা বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, আর আমাদের 5 জনের নামও সেখানে রয়েছে। একই টিমে খেলতে হবে। খেলাটি হবে 4 দিন পর, মানে শুক্রবারে। তো যথারীতি আমরা সবাই খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। খেলা হবে বিকেল 3টা থেকে। তাই আমরা জুম্মার নামাজ পড়ে ভাত খেয়ে বের হলাম। যেহেতু গ্রামের রাস্তা এবং পথ খুব একটা ভালো নয়, তাই আমরা সবাই একটা ভ্যান গাড়ি ঠিক করলাম। সেই ভ্যান আমাদের উক্ত খেলার স্থানে নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দল প্রস্তুত করে খেলা শুরু হলো। খেলা শেষ হয়ে গেল, আমরা জয়লাভ করলাম। খেলা হয়েছিল 2 গ্রামের মাঝে। তারা টাকা উঠিয়ে 2 দল মিলে একটা ছাগল কিনেছিল। কথা ছিল, যে দল জয়লাভ করবে তারা সেই ছাগলটি দিয়ে পিকনিক করবে। অতঃপর আনন্দের সঙ্গে সন্ধ্যার পর সবাই মিলে পিকনিকের আয়োজন করা হলো। পিকনিক শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে যায়। আমরা সেই রাতে আর কোথাও থাকার পরিকল্পনা না করে বাসায় ফেরার প্রস্তুতি গ্রহণ করলাম। সবার থেকে বিদায় নিয়ে আমরা 5 জন বের হলাম বাড়ির উদ্দেশ্যে। রাত অনেক গভীর হওয়ার কারণে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই আমরা 5 জন ডিসিশন নিলাম হেঁটেই ফিরব। প্রায় 6 কিলোমিটার পথ আমাদের হেঁটে যেতে হবে। সামনের 1 কিলোমিটার রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর একটু গেলেই রাস্তার দুপাশে ফসলি জমি, আর এর মাঝখান দিয়েই 2 কিলোমিটারের রাস্তা। তার একটু সামনে এগোলেই একটা কবরস্থান। আমরা সবাই গল্প করতে করতে হাঁটছিলাম। কিছু দূর এগিয়ে আমরা দেখতে পেলাম সেই ঘন জঙ্গল থেকে কিসের যেন মৃদু কণ্ঠে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কি যেন কান্না করছে। এটা শুনে আমরা 5 জন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, কিন্তু এসব ব্যাপার পাত্তা দিলাম না। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই ভয় না পেয়ে সামনে এগিয়ে গেলাম। সামনে এগোতে এগোতে আমরা সেই ফসলি জমির মাঝে এসে পড়লাম। এবার দেখলাম ধান ক্ষেত থেকে 2-3টা কুকুর আকৃতির কিছু প্রাণী রাস্তার মাঝে এসে ঘোরাঘুরি করছে। দেখতে কুকুরের মতো হলেও অনেকটা স্বাভাবিকের থেকেও বড়। এটা দেখে আমরা সবাই হালকা ভয় পেতে শুরু করলাম। সবাই সবার হাত ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম। তারপর আমরা মনে মনে যে দোয়া পারি পড়তে শুরু করলাম।
আমরা সেখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। সেই কুকুর আকৃতির বড় বড় প্রাণীগুলো কিছুক্ষণ পর চিৎকার করতে করতে আবারও ধারের জমিতে নেমে গেল। চিৎকার করছিল ভয়ঙ্কর কোনো এক দানবের মতো। একটু পর পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। আমরা তখন আবার সামনের দিকে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসি। সবাই মনে মনে দোয়া করছিলাম এবং আল্লাহকে স্মরণ করছিলাম। এভাবে প্রায় 3 কিলোমিটার পথ আমরা হেঁটে আসি। আর একটু সামনে গেলেই ভয়ঙ্কর সেই কবরস্থান। এই কবরস্থান নিয়ে অনেক অনেক ঘটনা আছে, যা প্রায় সবাই জানে। শুনেছি এই গ্রামের মানুষ রাত 9টার পর এই কবরস্থানের আশেপাশে কখনো আসে না। আর আমাদের সেই কবরস্থানের পাশ দিয়েই যেতে হবে। পকেট থেকে ফোন বের করে দেখলাম রাত তখন প্রায় 1:30টা বেজে গেছে। সবাই সবার হাত ধরে আবারও আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। একটু পর সামনে তাকিয়ে দেখলাম কবরস্থানের দরজা থেকে একটু সামনে খাটিয়ার ওপর একটা লাশ শুইয়ে রাখা হয়েছে সাদা কাপড় মুড়িয়ে। এটা দেখে আমাদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। চুপচাপ আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম লাশটা খাটিয়ার ওপরে উঠে পড়েছে। এটা দেখে আমরা কেউ আর ঠিক থাকতে পারলাম না। 5 জন সবাই সবাইকে চিৎকার করে বলে উঠলাম, পালা! এটা বলেই যে যার মতো দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে বুঝতে পারলাম পা আর চলছে না। সামনে কোনো একটা বাড়িতে আলো জ্বলতে দেখে উঠোনে গিয়ে চিৎকার দিয়ে পড়ে গেলাম আর জ্ঞান হারালাম। তারপর যখন আমাদের জ্ঞান ফেরে তখন আমাদের পাশে আমাদের মা বাবা, ছোট ভাই সহ গ্রামের অনেক মানুষ। আমি হতবাক হয়ে বাবা মাকে জিজ্ঞেস করতে শুরু করলাম, আমাদের সাথে সিয়াম, সবুজ, হৃদয়, মিরাজ গিয়েছিল, তারা কোথায়? তারা সবাই কি ঠিক আছে? আমার খুব জানতে ইচ্ছে করছিল। বাবা বলল, সব ঠিক আছে, তুই আগে শান্ত হ। আগে বল, রাতে তোদের সাথে কি ঘটেছিল? এরপর আমি বাবাকে সবাইকে গত রাতের ঘটনা জানাই এবং বাবাকে জিজ্ঞেস করি যে আমাকে রাতে কোথা থেকে নিয়ে আসা হয়েছে। বাবা তখন বললেন, পাশের গ্রামের লতিফ মিয়ার বাড়ির উঠোনে নাকি আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং সেখানেই আমাকে পাওয়া যায়। তারপর কোনো মতে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা হয়। আমার জ্ঞান কোনোভাবেই ফিরছিল না। রাত কেটে গেল। সকালে তারা আমাকে বাসায় নিয়ে আসে এবং তিনি বলেন, তোর সাথে যারা গিয়েছিল তাদের 3 জন বাসায় ফিরেছে, কিন্তু বাকি একজন এখন পর্যন্ত বাসায় ফিরেনি। তার সাথে রাতে কি হয়েছে সে এখন কোথায় আছে কেউ বলতে পারে না। বাবাকে কান্নার ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, বাবা, 3 জন বাসায় ফিরেছে, আর কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? বাবা তখন বললেন, সিয়াম, সবুজ, হৃদয় বাসায় ফিরেছে, কিন্তু মিরাজকে এখনো পাওয়া যায়নি। সিয়াম, সবুজ, হৃদয় তোর মতোই কোথাও না কোথাও অজ্ঞান হয়ে পড়েছিল, তাদেরকে বাসায় নিয়ে গেছে। এসব শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। এক দৌড়ে চলে গেলাম হৃদয়ের বাসায়। দেখলাম হৃদয় আমার মতো তখনই জ্ঞান ফিরে উঠে বসে আছে। তারপর সব জেনে 2 জন মিলে বেরিয়ে পড়লাম সিয়াম আর সবুজের বাসায়। সিয়ামের জ্ঞান ফিরল, সবুজের এখনো ফেরেনি। আমরা সবাই লক্ষ্য করলাম সবুজের গায়ে কিছু আঁচড়ের দাগ এবং কোথাও কোথাও ছিলে গেছে। এরপর সবুজের জ্ঞান ফিরলে তাকে আমরা জিজ্ঞেস করলাম, তোর গায়ে এভাবে ছিলে গেছে কিভাবে? তখন সে বলতে শুরু করলো, আমরা সবাই যখন যার যার মতো দৌড় শুরু করেছিলাম, আমি অনেক জোরে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখি একটা বড় আকৃতির কুকুর, যার মুখটা খুবই হিংস্র আর মুখ দিয়ে রক্তের মতো লালা গড়িয়ে পড়ছে। সেই কুকুরটা হিংস্রভাবে আওয়াজ করতে করতে আমাদের পেছনে পেছনে দৌড়ে দৌড়ে আসছে। সেই কুকুরটা আমাকে ধরার অনেক চেষ্টা করছে। এক পর্যায়ে আমাকে ধরতে না পেরে আমার পিঠে এমনভাবে আঁচড় কেটে দেয়, আমি হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু মনে নেই। এসব শোনার পর আমরা সবাই সবার সাথে ঘটনা শেয়ার করি। এরপর যাই মিরাজের বাসায়। মিরাজের বাসায় গিয়ে দেখি তার বাড়িতে অনেক চিৎকার, চেঁচামেচি এবং কান্না শুরু হয়ে গেছে। আমরা বাসায় ঢুকতেই মিরাজের বাবা আমাদের সবাইকে চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, তোরা সব কটা মিলে আমার ছেলেটার সাথে কি করেছিস? আমার ছেলে এখন কোথায়? আমার ছেলেকে লুকিয়ে রেখেছিস নাকি মেরে ফেলেছিস? তারপর মিরাজের বাবাকে আমরা শান্ত করে সব ঘটনা খুলে বললাম। মিরাজের বাবা কোনোভাবেই এরকম ঘটনা মেনে নিতে না পেরে এক পর্যায়ে আমাদেরকে অনেক গালাগালি বকাবকি করে বাড়ি থেকে বের করে দিলেন। মিরাজের বাবার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি আমাদের সবার ওপর অনেক রেগে আছেন। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। মিরাজের কোনো খোঁজ পাওয়া যায় না।
এক সপ্তাহ পর সবাই ভুলে গেলেও আমরা তাকে কোনোভাবেই ভুলতে পারিনি। একসাথে 5 জন গেলাম, কিন্তু ফিরলাম 4 জন। আমরাও কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারছিলাম না। এটা নিয়ে মিরাজের বাবা আমাদের উপরে পুলিশের নির্যাতনও করিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অতঃপর এটি একটি অ্যাক্সিডেন্ট কেস হিসেবে তদন্ত বন্ধ করে দেয়া হয়। আমরাও মুক্তি পেয়ে যাই। কিছুদিন পর আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষ করে প্রায় 4 মাস হয়ে গেছে। পরীক্ষার ফলাফল হয়। আমরা যে যার মতো 4 জন পরীক্ষায় পাশ করি। সবুজ আর হৃদয় লালমনিরহাটের একটা কলেজে ভর্তি হয়ে যায় এবং আমি আর সিয়াম রংপুরে চলে আসি। আমাদের পড়াশোনা বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন আমার বাবা বাসা থেকে ফোন করে বলেন, গতকাল রাতে সবুজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কারণ সবুজের গলায় দড়ি দেয়া বা আত্মহত্যা করার পেছনে তেমন কোনো কারণ ছিল না। সকালবেলা বাবার মুখ থেকে এরকম কথা শুনে আমি সাথে সাথে বাসায় চলে আসি। তারপর সবুজের জানাজা শেষ করে মাটি দিয়ে বাকি বন্ধুদের সাথে দেখা করে সন্ধ্যার মুখে আবার রংপুর ফিরে আসি। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এভাবেই কেটে যায় 1 মাস। তারপর কিছুদিন পর বাবা আবার ফোন দিয়ে বলল, হৃদয় গতকাল রাতে কলেজের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। এসব শুনে আমি রীতিমতো পাগলের মতো হয়ে যাই। গত 3 মাসের ব্যবধানে আমি আমার 2 ফ্রেন্ডকে হারিয়ে ফেললাম। হৃদয়ের জানাজা শেষ করে বাসায় ফিরলাম। আমার মনে তখন ভয় জাগতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সিয়ামকে ফোন দিলাম। তাকে ফোন দেওয়ার সাথে সাথে সে রীতিমতো হাউমাউ করে কেঁদে বলল, বন্ধু, এসব কি শুরু হয়েছে? তার সাথে কিছুক্ষণ কথা বলে আমরা ডিসিশন নিলাম বিকেলে দেখা করব। তারপর বিকেলে সিয়ামের সাথে দেখা করে আমি আর সিয়াম বাসায় ফিরলাম। সেই রাতে আমরা দুজনে একই স্বপ্ন দেখলাম। সকালবেলা তা আমরা দুজনের সাথে শেয়ার করলাম। স্বপ্নে কেউ কালো শাড়ি পরিহিত ভয়ানক কণ্ঠে আমাদের বলছে, তোরা কেউ বাঁচবি না, আমার হাত থেকে নিস্তার পাবি না, যেখানেই থাকিস না কেন তোদেরকে মেরে ফেলবো। এটা বলে সেই অবয়বটা একটা অট্ট হাসি দিয়ে উধাও হয়ে যায়। আমাদের ঘুম ভেঙে যায়। দুজনেই এমন আজব স্বপ্ন দেখায় অনেক ভয় পেয়ে যাই এবং বাসায় ফিরে আমরা আমাদের পরিবারের সাথে এই স্বপ্নের কথা শেয়ার করি। আমার কথা শুনে আমার বাবা রীতিমতো ভয় পেয়ে যান। আমার বাবার ভয় পাওয়ার কারণ আমার 2 বন্ধুর অস্বাভাবিক মৃত্যু। বাবা ততক্ষণে বলে ওঠেন, আজকেই তোকে নিয়ে একবার বড় মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঘুরে আসতে হবে। অতঃপর জোহরের নামাজ পড়ে বাবা আমাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব আমাকে আর বাবাকে দেখে রুমে গিয়ে বসতে বলেন। বাবা ইমাম সাহেবের নিকট রাতের স্বপ্নের সব কথা খুলে বলেন। ইমাম সাহেব আমার কথাগুলো শুনে বলেন, এখন বাড়ি চলে যাও, বিষয়টা দেখছি। তুমি তোমার বন্ধু সিয়ামকে নিয়ে সন্ধ্যায় একবার এসো। আমার বাবা তখন বললেন, হুজুর, আমিও কি আসবো সন্ধ্যায়? হুজুর বললেন, চাইলে আসতে পারেন, তবে নিলয় আর সিয়ামকে অবশ্যই আসতে হবে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সন্ধ্যার আগে সিয়ামকে ফোন দিয়ে আমাদের বাসায় ডাকলাম এবং বাবার সঙ্গে মাগরিবের নামাজ পড়ে 3 জন একসাথে হুজুরের বাড়িতে গেলাম। হুজুর আমাদের বসতে দিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে আমাদের সামনে বসলেন এবং আমরা দেখলাম হুজুর একটা কাগজে কি সব লিখছেন। লেখাগুলো আরবিতে, তাবিজের মতো। আমার বাবা হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি কোনো কিছু জানতে পারলেন? হুজুর তখন একটু অপেক্ষা করতে বললেন এবং গ্লাসের পানিতে সেই তাবিজের মতো লেখাটি ডুবিয়ে দিলেন। এরপর হুজুর বলতে শুরু করলেন, নিলয় আর সিয়াম, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ওপরে কালো জাদু করা হয়েছে, আর যে এই কালো জাদু করেছে সে ভয়ানক ক্ষমতা অর্জন করেছে। 3টি শক্তিশালী জিনের দ্বারা তোমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাদের ওপর এখনো কালো জাদুর কোনো প্রভাব পড়েনি, তবে পূর্ব লক্ষণ জানান দিয়েছে। হয়তো আজ রাতে সিয়ামের ওপর সেই জিনের আক্রমণ হতে পারে, তবে এই জিনগুলো একসাথে দুজনকে আক্রমণ করতে পারবে না। এই জিনগুলো সেরকমই আদেশপ্রাপ্ত, আগে সিয়ামকে পরে তোমাকে আক্রমণ করবে। এছাড়াও হুজুর জানান, শুধু তোমরাই না, তোমাদের সেই 2 বন্ধু সবুজ আর হৃদয়, তারাও এই কালো জাদুর শিকার। আমি তখন হুজুরের কাছে জানতে চাইলাম, হুজুর,
হৃদয় আর সবুজের সাথে কি এমন ঘটেছিল যে তারা আত্মহত্যা করলো, এবং কেনই বা করলো, আর কেই কালো জাদু করেছে? হুজুর তখন একটু নিশ্চুপ থেকে সেই গ্লাসের পানির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, যেদিন থেকে তোমাদের বন্ধু মিরাজকে খুঁজে পাওয়া যায় না, সেদিন থেকে তোমাদের ওপর মিরাজের বাবা অনেক রেগেছিলেন আর মনে মনে ভাবতেন তার ছেলের মৃত্যুর জন্য তোমরাই দায়ী। তাই তিনি পুলিশের কাছে তোমাদের নামে রিপোর্ট করেন, এবং যখন দেখেন তোমরা নির্দোষ প্রমাণিত হয়েছ, মিরাজের বাবা তখন ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে কালো জাদুর আশ্রয় নেয়। প্রতিশোধ পরায়ণ হয়ে বাসা থেকে বের হয়ে যান কালো জাদু শিক্ষা গ্রহণ করতে। তিনি একটি তান্ত্রিকের নিকট চর্চা শুরু করেন। কালো জাদুর অংশ হিসেবে তার অনেক কিছুই করতে হয়েছে, যেমন অমাবস্যায় গভীর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করা ব্যক্তির লাশের কাফনের কাপড় চুরি করা, গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ব্যক্তির দড়ি খুলে নিয়ে আসা, গভীর রাতে শ্মশানের পাশে গিয়ে পোড়া লাশের মাথার খুলি নিয়ে আসা ইত্যাদি কাজের মাধ্যমে তিনি কালো জাদু শিখে ফেলেন। এবং যেহেতু তিনি মনের মধ্যে অনেক রাগ আর হিংসা পুষে রেখেছিলেন, তাই তার কালো জাদু শিখতে তেমন একটা সময় লাগে না। সেই জিনগুলোকে দিয়ে প্রথম কাজ হিসেবে তোমার বন্ধু সবুজকে মেরে ফেলা হয়। এরপর সবুজের সাথে যা যা ঘটেছিল তা তিনি বলতে শুরু করেন। সবুজ যখন কলেজে নতুন ভর্তি হয়, তখন তার সাথে একটা মেয়ের পরিচয় হয়। তার নাম ছিল নীলিমা। নীলিমার সাথে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব হওয়ার পর নীলিমাকে তার অনেক ভালো লেগে যায়। এক পর্যায়ে তোমার বন্ধু সিদ্ধান্ত নেয় নীলিমাকে মনের কথা বলবে। ভাবতে ভাবতে সে জানালার দিকে তাকায়, দেখে নীলিমা তার জানালায় দাঁড়িয়ে তাকে ডাকছে। সবুজ তখন ভ্যাবাচাকা খেয়ে যায়, ভাবতে থাকে নীলিমা এত রাতে কিভাবে এখানে আসবে। সে সম্মোহিত হয়ে পড়ে, নীলিমার ডাকে সাড়া দিতে বাইরে চলে যায়, এবং সেখানেই নীলিমা তাকে মেরে ফেলে। এখন তোমরা ভাবছো নীলিমার সাথে সবুজের এই সম্পর্কের কথা সবুজ তোমাদের কেন জানায়নি। আসলে সবুজ ভেবেছিল সম্পর্ক হয়ে গেলে তোমাদের জানাবে, কিন্তু তার আগেই তার মৃত্যু ঘটে গেল। সবুজকে মেরে ফেলতে জিনগুলো এই নীলিমার রূপ ধারণ করেছিল। ঘটনা শুনতে শুনতে এশার আজান পড়ে গেল। হুজুর বললেন, বাকি কথা নামাজের পরে বলবেন। এরপর হুজুর আবার বলতে শুরু করলেন, এবার হৃদয়ের কথা শোনো। কলেজে ভর্তি হবার পরই হৃদয় র্যাগিং এর শিকার হয়। একদিন হৃদয় ঘুম ভেঙে অনেক রাতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে দেখতে পায় তার হোস্টেলের এক বড় ভাই তাকে অনেকক্ষণ ধরে বাইরে ডাকছে। ঠিক একইভাবে হৃদয়কেও ছাদে নিয়ে যায় এবং তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। হুজুরের মুখে ঘটনা শুনে আমি আর সিয়াম দুজনেই কান্নায় ভেঙে পড়লাম। আমরা যা আত্মহত্যা ভেবে এসেছি, আসলে তা আত্মহত্যা ছিল না, এক পিশাচের মৃত্যু খেলা। এরপর সব ঠিক হয়ে যাবে বলে হুজুর আমাদের দুজনকে রাতে সাবধানে থাকতে বলেন এবং দুটো তাবিজ দেন। তাবিজটা সবসময় আমাদের কাছে রাখতে হবে। হুজুর আবার পরদিন 9টায় আসতে বলেন। তারপর আমরা হুজুরের বাড়ি থেকে বের হয়ে চলে আসি। পরের দিন সকালে সিয়াম আমাকে ফোন দিয়ে বলল, গত রাতে নাকি কেউ একজন মিরাজের কণ্ঠে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেছে, কিন্তু সেই ডাক তার বাড়ির কেউ শুনতে পায়নি সিয়াম ছাড়া। এটা শুনে আমি অনেক ভয় পাই এবং ভাবতে থাকি আজকে হুজুরের দেয়া তাবিজ না থাকলে হয়তো সিয়ামের অনেক বড় ক্ষতি হয়ে যেত। তারপর সন্ধ্যায় সিয়াম বাসায় আসলে একসাথে খেয়ে একটু রেস্ট নিয়ে নামাজ শেষে হুজুরের বাড়ির দিকে যাই। হুজুরের বাসায় গিয়ে ঢুকতেই দেখলাম হুজুর ঘরের মেঝেতে অনেক কিছু রেখে দিয়েছেন, যেমন নারকেলের ছোবড়া, গোলাপ জল, মোমবাতি, 3টি কাঁচের বোতল। অতঃপর হুজুর কিছু একটা পড়তে শুরু করলেন। হুজুর সিয়ামের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে একটা মাটির হাঁড়িতে নারকেলের ছোবড়াগুলো আগুন ধরিয়ে দিলেন এবং গোলাপ জলের বোতল থেকে সিয়ামের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিতে লাগলেন। একটু পর হুজুর সিয়ামের বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি চেপে ধরলেন। মনে হলো সিয়ামের ভেতর থেকে একটা ভারী কণ্ঠ সালাম দিয়ে উঠল, বলুন কি সাহায্য করতে পারি। হুজুর তখন সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন সিয়ামের ভেতরে থাকা সেই ভারী কণ্ঠটি বলল, সাজ্জাদ আল সাবিদ। তুমি কোথায় থাকো? বয়স কত? সে সবকিছু বলল। তারপর হুজুর সেই জিনকে পুরো 10 জন ভালো জিনের একটি দল গঠন করতে বললেন এবং হুজুর জিনদের আদেশ করলেন তারা যেন নিলয়, সিয়াম, সবুজ এবং হৃদয়ের ওপর করা কালো জাদুর সকল কার্যক্রম
নষ্ট করে দেয় এবং সেই বধ 3টি জিনকে ধরে নিয়ে আসে এবং হুজুরের সামনে হাজির করে। হুজুর যখন তাদের জিজ্ঞেস করেছিলেন তাদের বয়স কত, তখন তারা বলেছিল, ভুলে গেছেন হুজুর, আপনার কাছে আমি কোরআন শিক্ষা নিয়েছি, আর এখন আমি আমার পরিবার নিয়ে যাযাবর হয়ে দেশে দেশে ঘুরে বেড়াই। আমার বয়স 120 বছর। যাই হোক, হুজুর সেই জিনকে আরো বলেন, এই কাজের জন্য তোমাদের কোনো উপকার না হলেও 2জন ছেলের জীবন তোমরা বাঁচাতে পারবে, এটা তোমাদের কাছে আমার পাওনা। হুজুরের আদেশ পালন করতে সেই জিন 10 জন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে। সাথে সাথে সিয়াম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। হুজুর বলেন, সিয়ামের ভেতর থেকে জিনটি তার কাজ করতে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সবাই লক্ষ্য করে হুজুরের বাড়ির ওপর দিয়ে বিশাল ঝড় বয়ে যাচ্ছে। বাড়ির চারপাশের বাঁশবাগান থেকে বিকট আওয়াজ আসছে, আর্তনাদ আসছে। হুজুরের ঘর বাড়ি মাটি কেঁপে উঠছে। হুজুর আবারও জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন। একটু পর সিয়ামের মাঝে আবারও সেই জিনের আবির্ভাব ঘটল। সিয়ামের ভেতরে থাকা জিনটি হুজুরকে বলতে লাগলো, হুজুর, আমরা সেই 3টা বদ জিনের মধ্যে 2জনকে ধরতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি একজনকে ধরতে পারিনি। তখন হুজুর সিয়ামের সামনে কাঁচের 2টি বোতল এগিয়ে দিলেন এবং জিনগুলোকে সেখানে বন্দী করা হলো। সিয়াম আবারও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হুজুরের সেই কাঁচের 2টি বোতল তিনি সযত্নে রেখে দিলেন। ফিরে এসে হুজুর বললেন, তোমাদের ওপর থেকে সাধারণভাবে ঝুঁকি কমে গেছে। 2টি জিনকে বন্দী করা মানে আরেকটি অচল হয়ে গেছে, কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে সিয়ামকে আর আমাকে ঝাড়ফুঁক করে চলে যেতে বললেন। আমরা বাসায় ফিরে আসলাম। এর ঠিক 7 দিন পর মিরাজের বাবা হন্তদন্ত হয়ে আমাদের বাসায় আসলেন। আমরা তাকে দেখে রীতিমতো সবাই অবাক। দেখলাম মিরাজের বাবার এক চোখের মণি সাদা হয়ে গেছে, অচল হয়ে গেছে। মিরাজের বাবা কান্না জড়িত কণ্ঠে বললেন, বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম মিরাজের হারিয়ে যাওয়া বা মৃত্যুর জন্য তোমরাই দায়ী, তাই কালো জাদু করেছিলাম। এখন এই কালো জাদুর প্রভাব আমার ওপরে পড়েছে। তোমরা যদি আমাকে ক্ষমা না করো, ওরা আমাকে ছাড়বে না। তোমাদের 4 জনের ওপর যে 3টি জিন আমি চালান করেছিলাম, তার মধ্যে একটা জিন ক্ষিপ্ত হয়ে আমার উপরে আক্রমণ করেছে, আমার চোখ নষ্ট করে ফেলেছে। দয়া করে আমার জীবন বাঁচাও। এসব কথা শুনে আমাদের মনের মধ্যে অনেক তীব্র রাগ আর ঘৃণা হতে থাকে। মিরাজের বাবাকে আমরা বলি, দেখেন আঙ্কেল, যে যেমন কর্ম করে তার তেমনি ফল পাওয়া উচিত। আপনি কোনো কিছু না বুঝে 2জন ছেলের জীবন নষ্ট করেছেন, 2জন ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর তিনি নিরুপায় হয়ে বাসা থেকে বের হয়ে যান। তার ঠিক 2 মাস পর আমরা জানতে পারি মিরাজের বাবাকে মৃত অবস্থায় সেই গাছটার সাথে ঝোলানো অবস্থায় পাওয়া গিয়েছে। এরপর আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটেনি, তবে হুজুর কবিরাজের শরণাপন্ন হয়েও মিরাজের হারিয়ে যাওয়ার কোনো রহস্য আমরা আজও উদ্ঘাটন করতে পারিনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে আপনাদের, এবং এই ঘটনাটির সাথে জড়িত যারা, তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন আপনারা জানেন, এবং একজন তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আর সেই সাথে ভয়ের রাজ্য অচিনপুরে অনেক অনেক এনজয় করছেন বন্ধুর সাথে। এইবার আমরা একটা ঘটনায় যাব, তবে এই ঘটনাটি আমার পড়া নয়, অন্য কারো পড়াও নয়, একটা অডিও ক্লিপ, কিন্তু খুব চমৎকারভাবে তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সেই অডিও ক্লিপে চলে যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা। আমাদের একটা জেনারেশনকে এবং বর্তমান জেনারেশনকেও একটা অসাধারণ একটা অনুভূতি দেওয়ার জন্য, যেটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনি করে আসতেছেন। আমাদের লাইফের অন্যতম একটা পার্ট আপনার ভূত এফএম থেকে শুরু করে এখন আমাদের food.com এবং আপনি অবভিয়াসলি। তো রাসেল ভাই, দীর্ঘ দিন থেকেই হচ্ছে আপনার সাথে কানেক্ট। যখন হচ্ছে প্রথম ভূত এফএম শুনতাম, আমাদের বাটন ফোন দিয়ে আমরা অনেক টেক্সট করতাম আপনাকে, কিন্তু কখনো কোনো রেসপন্স, লাখো লাখো মানুষের ভিতর হয়তো রেসপন্স করতে পারেন নাই বা মেসেজ চোখে পড়ে নাই, কারণ তখন আমাদের একটা ড্রিম ছিল যে আমাদের এসএমএসটা অ্যাটলিস্ট রাসেল ভাই পড়বে। এটা একটা স্বপ্নের মতো ছিল আমাদের। এখনও রাসেল ভাই, প্রত্যাশা করছি এই ভয়েসটি আপনার কাছে পৌঁছবে এবং আমার ঘটনাটি আপনি প্রচার করবেন। এবং আমার ইচ্ছা আছে আমি স্টুডিওতে এসে আপনার সাথে ঘটনা শেয়ার করব। আমার বেশ কয়েকটি ঘটনা আছে, তবে আজকে একটা ঘটনা যেটা বলতে চাই, এটা হচ্ছে আমার দাদাবাড়ি এলাকার ঘটনা। শুরু করার আগে রাসেল ভাই, আমি সংক্ষেপে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে রেজওয়ান হাওলাদার। আমি বর্তমানে ঢাকার বনশ্রীতে আছি, বসবাস করছি। এবং আমার দাদাবাড়ি এলাকা হচ্ছে পিরোজপুরের কাউখালী থানাতে, এবং আমার জন্ম, বেড়ে ওঠা এবং পরবর্তীতে আমাদের বাড়ি হচ্ছে খুলনাতে। যাক রাসেল ভাই, আমি হচ্ছে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে। তখন হচ্ছে যে কোনো একটা অকেশনে আমরা গ্রামে গিয়েছিলাম, আমার দাদা বাড়ি খুলনা থেকে। এবং একই টাইমে ঢাকা থেকে আমার চাচাতো ভাই ইকবাল ভাই ওনারা গিয়েছিলেন। আমরা একসাথে ছিলাম, অনেক সুন্দর সময় কাটতেছিল আমাদের। তো আমরা সাধারণত আমাদের একটা ভালো পরিচিতি আছে গ্রামে, এবং আশেপাশে যারা আছেন আমাদের কাজিন, মানে আমাদের গ্রামের, সাধারণত আমরা গ্রামে খুব কম যাই। এবং আমাদের চাচারা যারা আছেন, আমাদের বয়সে অনেকে আছেন যারা আমাদের চাচা হন, তো মোটামুটি আমাদেরকে অনেক ভালোবাসেন। আমরা সবসময় একসাথে গেলে একসাথে হই। এবং একটা দিন আমরা প্ল্যান করি যে, ওইটা সম্ভবত কালী পূজা ছিল একটা দিনে। ওই দিনটাতে আমরা যেহেতু গ্রাম, এটা হচ্ছে কাউখালীর নীলতি চিরাপাড়া এই সাইডটাতে আমার দাদার বাড়ি, এক্স্যাক্ট লোকেশনটা আমি বলছি না। তো আমরা সবাই প্ল্যান করি যে আজকে আমরা রাত্রে হচ্ছে অনেক মজা করব সবাই মিলে, এবং আমরা পূজা মণ্ডপগুলোতে ঘুরতে যাব। সাধারণত ওই অঞ্চলে বা এলাকার মানুষজন নর্মালি হচ্ছে দেখা যাচ্ছে যে এগুলা হয়, যারা থাকে ইয়াং জেনারেশন ওনারা ঘুরতে যান। তখন আমরা হচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে আমাদের 15 থেকে 16 জনের একটা ব্যাচ হয়, মানে সব মিলিয়ে আমি, আমার চাচাতো ভাই এবং এলাকার অন্য যারা আছেন। স্বজন নামে একজন আমাদের কাকা হয়, মানে আমাদের এলাকারই, কিন্তু এটা আমাদের বয়সী এবং আমাদের থেকে একটু সিনিয়র, মোটামুটি এরকম আর কি, যেটা হয় আর কি দীর্ঘদিন পর গ্রামে গেলে। তো আমরা নর্মালি হচ্ছে সবাই একসাথে হই, এবং আমরা হেঁটে হেঁটে আমরা হচ্ছে একটা জায়গা থেকে, এটা হচ্ছে আমার দাদা বাড়ি, ঠিক একটা ব্রিজ আছে, পোল বলে এটাকে, খালের উপরে অঞ্চলে পোল বলে, ওইখান থেকে আমরা রওনা হই আপনার নীলতি থেকে, মধ্য নীলতি থেকে খালের পাশ ধরে আমরা কাউখালীর দিকে যেতে থাকি। কাউখালী হচ্ছে বড় বাজার। তো আমরা খালের পাশ থেকে হচ্ছে যেতে যেতে যাচ্ছি, এবং এখানে অনেক জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন হিন্দু পাড়া আছে, এবং ওইখানে হচ্ছে আপনার ঘোষ বলে বা আরও যেগুলো আর কি থাকে নর্মালি, আমার ঠিক এক্স্যাক্টলি কোন মনে নাই। বাট যখন আমরা যাই প্রত্যেকটা পূজা মণ্ডপ ভিজিট করি, আনন্দ উৎসব মুখর পরিবেশ ছিল। আমাদের এখান থেকে অনেক মজা মাস্তি করা হয়, কারণ যেহেতু সবাই এলাকার পরিচিত, আমরা যাই, আমাদেরকে সেভাবে অনেকে আপ্যায়ন করে, অনেক আদর যত্ন করে, অনেক স্নেহ করে, যেহেতু এটা একটা সামাজিক অনুষ্ঠান এবং সবাই নর্মালি যারা আমাদের সাথে ছিল সবাই পরিচিতি ছিল।
তো ঘটনাটা হচ্ছে আমরা যখন আসি, আমরা আসার সময় দেখা যাচ্ছে আমরা 15-16 জন ছিলাম ম্যাক্সিমাম। তো যখন আমরা হচ্ছে একদম লাস্ট মন্দিরটা ভিজিট করে আসি, এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খেয়েছি, অনেক বাড়ির থেকে বা অনেক পুজো মণ্ডপ থেকে আমরা গেলে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আমরা নর্মালি ওখান থেকে আসার সময় রাসেল ভাই এলাকাটা এবার একটু আমি বর্ণনা দিই, কারণ ঘটনার পুরো বিষয়বস্তুটা বোঝার জন্য একটু বর্ণনা দেওয়াটা জরুরি। আমরা হচ্ছে এটা হচ্ছে একটা খাল, এবং হচ্ছে খালটা ধরেই হচ্ছে আপনার রাস্তা, খালটার পাশ দিয়ে, এবং আমরা ওই রাস্তা দিয়ে হচ্ছে আবার ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার সময় আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের যে যারা ছিলেন আমাদের সাথে, আমাদের পরিচিত যারা আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম, সবাই এক এক করে তার বাসায় চলে যাচ্ছে। অর্থাৎ আসার পথে হচ্ছে কারো বাসা পড়ছে সবার আগে, তো তারা হচ্ছে তাদের বাসায় চলে যাচ্ছেন নর্মালি। তখন মোটামুটি রাত হচ্ছে আপনার 11:30 থেকে 11:30। গ্রামের বাড়িতে একটা এই রাতটা মানে বিশাল রাত, অনেক গভীর, এবং এটা ছিল শীতের শুরুতে, নভেম্বরের দিকে, ঠিক যে সময়টাতে আমি আপনাকে রেকর্ড করছি, এরকম একটা টাইমে শীতের শুরুতে। তো আমরা যখন এভাবে আসতেছি, আমরা গল্প করতে করতে আসতেছি, সব কিছুই নর্মাল ছিল। এক এক করে সবাই মোটামুটি যার যার বাড়িতে চলে যায়। এবং আমাদের বাড়িটা, আমি এবং আমার চাচাতো ভাই, আমাদের বাড়িটা ছিল সবার শেষে। এবং সবাই এক এক করে চলে যাওয়ার পরে একটা যে পোলটা থেকে আমরা প্রথমে হচ্ছে যাত্রা শুরু করছিলাম, ব্রিজ আর কি, হ্যাঁ, খালের উপর একটা পাকা ব্রিজ। তো ওই ব্রিজের ওইখানে আসার পরে আমাদের সাথে শুধু একজন ছিল, আমাদের সজল ভাই, যিনি হচ্ছেন আমাদের বাসার, আমার দাদা বাড়ির যে রোডটা, তার সেই রোডটাই অল্প সাইডে হচ্ছে ওনার বাড়ি। খালের ওই পারে একটা রাস্তা, এই পারে একটা রাস্তা, এবং আমরা হচ্ছে ডান পাশে যাব, উনি বাম পাশে চলে যাবেন। উনি বাম পাশে চলে গেল রীতিমতো। হচ্ছে আমরা হচ্ছে দুই ভাই ওই জায়গাটা থেকে আমাদের দাদা বাড়ি, মানে এক্স্যাক্টলি আমাদের বাসাটার ডিস্টেন্স হচ্ছে 600 থেকে 700 মিটার, অ্যারাউন্ড 1 কিলোর থেকে একটু কম। ওই ব্রিজটার গোড়ায় হচ্ছে একটা মসজিদ। তো আমি যে ঘটনাটা বলছি এটা হচ্ছে পারসাতুরিয়া, একটা গ্রামের পশ্চিম পারসাতুরিয়া। তো আমার দাদা বাড়িতে তখন হচ্ছে আমরা যাব। এখন সমস্যাটা হচ্ছে ভাই, আমরা অনেক আনন্দ ফুর্তি করছি। তখন আমাদের কাছে ফোন ছিল, স্মার্টফোন ছিল না, বাটন ফোন ছিল, নোকিয়ার না, একটাই ফোন ছিল আমার বড় ভাইয়ের, তো চাচাতো ভাইয়ের। তো তখন যেটা সমস্যাটা হয়, পুরা আপনার এরিয়াটা হচ্ছে অন্ধকার। আমরা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছি, আমাদের রাস্তাটা পরিচিত না। আপনি যে রাস্তাটা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, ওই রাস্তাটা আপনার হচ্ছে পরিচিত। যখন হচ্ছে আপনি অন্ধকারের ভিতরেও হাঁটবেন ওই রাস্তা দিয়ে, কি আপনি পরিচিত, আপনি বুঝবেন যে আপনি কোথায় কি আছে। রাসেল ভাই, আমাদের রাস্তাটা পরিচিত ছিল না, অন্ধকারে। আমাদের কাছে একটা ফোন ছিল, এবং হচ্ছে এই রাস্তাটায় আলো ছিল না, সম্পূর্ণ অন্ধকার। কালী পূজার রাত ছিল। কালী পূজায় আমি জানি না এটা আমাবস্যা হয় কিনা বা এরকম কিছু, তবে খুবই অন্ধকার ছিল, মানে কাছের থেকে কাছে কাউকে দেখা যাচ্ছিল। তো আমরা এখন কিভাবে যাব, তখন আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়। আর রাসেল ভাই, আপনি জানেন কিনা জানি না, নর্মালি ওই অঞ্চলের কবরস্থানগুলা, পারিবারিক কবরস্থানগুলা সবাই যার যার বাড়ির সামনে দেয়। অর্থাৎ রাস্তা, আমাদের বর্ণটা বা আমি একটু বুঝাই বলি, আমাদের খালের পাশে হচ্ছে কাঁচা পাকা রোড ইটের, তার পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে আপনার যার যার বাড়ির সামনে কবরস্থান, এবং তার ভিতরে হচ্ছে বাড়ি, মানে রাস্তা থেকে বাড়িতে যাওয়ার রাস্তা আছে, পায়ে হাঁটার। তো আমরা যে রাস্তাটা পার হয়ে আমাদের বাড়িতে যাব, আমি এবং আমার চাচাতো ভাই ইকবাল ভাই, এই রাস্তাটায় না হলে একাধিক কবরস্থান আছে। তো আমরা হচ্ছে শহরের ছেলে, গ্রামে এরকম একটা পরিবেশে আমরা আসলে খুবই আতঙ্কিত এবং ভীতগ্রস্ত ছিলাম যে কিভাবে কি করা যায়। আমাদের কাছে কোনো টর্চ লাইট নাই, আমাদের কাছে একমাত্র অবলম্বন ছিল আমাদের ফোন। আনফর্চুনেটলি খেয়াল করে দেখি যে আমাদের ফোনের চার্জ নাই। আমাদের ফোনের চার্জ একদমই নাই। এতটুকু চার্জ আছে যে
আমি ফোনটা অন করলে জাস্ট ফোনের আইকন শো করার পর আবার অফ হয়ে যায়। জাস্ট এতটুকু আমাদেরকে আমরা একদমই চার্জ নাই, যেটা হয় আর কি নর্মালি বাটন ফোনে। তো আমাদের তো এখানে বসে থেকে বা দাঁড়ায় থেকে আমরা তো আসলে রাত পার করতে পারবো না। তো আমরা আসলে কি করব ভেবে না পেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমরা বাসায় কাউকে আমাদেরকে আগিয়ে আসতে বলবো যে আমাদেরকে নেওয়ার জন্য, এরকম কোনো অপশনও ছিল না, কারণ আমাদের ফোন অলমোস্ট ডেড, ব্যাটারি ডাউন। তো আমরা রওনা করি, আমরা যাব এবং প্রথমে আমরা একটু স্বাভাবিকভাবে হাঁটতে থাকি এবং আমাদের একে অপরের আমরা হাত ধরে হাঁটতে থাকি, কারণ আমরা খুবই ভীতগ্রস্ত ছিলাম এবং ভয় ছিলাম। এবং ঠিক পোলটার পরেই হচ্ছে বাম পাশে একটা মসজিদ, ছোট একটা মসজিদ টিনের, তার পাশেই একটা কবরস্থান। রীতিমতো এখানে আমরা প্রচণ্ড একটা ভার একটা আবহাওয়া এবং পুরো শরীরটা ঝিম হয়ে গেল এবং এরপরে আমাদের ভিতরে ভয় কয়েক গুণ বেড়ে গেল। আমরা নর্মালি তখন হচ্ছে আপনার হাঁটা শুরু করি। হাঁটা অবস্থায় আমরা ফিল করতে পারি যে আমাদের দুই পাশেই মনে হচ্ছে কেউ জোরে জোরে ঢিল বা ইট ছুঁড়ে মারছে, খুব জোরে জোরে। তখন রাসেল ভাই রীতিমতো হচ্ছে আমাদের ভয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কি করব চিন্তা না পেয়ে আমরা আসলে তখন আমাদের মাথায় কিছুই কাজ করছিল না যে আমরা এখন কি করব। কিছু ইট মনে হচ্ছে আমার পায়ের কাছে পড়ছে, আমার সামনে পড়ছে, কিন্তু একটাও আমাদের গায়ে এখন পর্যন্ত লাগে না, তবে খুব জোরে জোরে ইটগুলো পড়তেছিল। তখন আমরা বুদ্ধি বলি যে ভাই যেভাবে হোক আমরা এখান থেকে যেতে হবে আমাদেরকে। এবং আমরা কি করলাম, আমরা তো রাস্তা চিনি না, গ্রামের রাস্তা ভাঙাচোরা হয়, আমরা ছুঁড়ে দৌড়াইতে গেলে নির্ঘাত আমরা পড়ে যাব এবং পরে আমরা আঘাতগ্রস্ত হব। তো আমরা কি করলাম, আমাদের যে ফোনটা অন করে ফোনের অন বাটনটা প্রেস করলেই যতক্ষণে হচ্ছে এলইডিটা জ্বলে, হয়তো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, ওই যে আলোটা পাওয়া যায় ওই টাইমটাতে যে, এবং ব্যাটারি লো দেখে আবার শাটডাউন হয়ে যায়, ওই সময়টুকু 5 সেকেন্ড বা 6 সেকেন্ড সময়টা আমরা প্রচণ্ড গতিতে দৌড় দিয়ে থেমে যাই। আবার আমরা ফোন সুইচ অন করি, আবার আমরা দৌড়াইতে থাকি 5 সেকেন্ড করে। ঠিক এইভাবে রাসেল ভাই দৌড়াইতে আমরা আমাদের বাসার খুব কাছে চলে আসি এবং আমরা অনবরত লক্ষ্য করছি যে আমাদের সেই একই ধরনের সমস্যা হচ্ছে, আমাদেরকে জোরে জোরে আমাদের দিকে ইট ছুড়ে দিচ্ছে। ইটগুলা কোত্থেকে আসতেছে কিছুই বুঝতে পারছে না, এলোপাথারি, মনে হচ্ছে যে আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। ভয়ে আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা শহর থেকে আমরা গেছি, আমরা গ্রামে জানি না। পরবর্তীতে রাসেল ভাই আমরা লাস্ট দেখি যে আমাদের অবস্থা খুব খারাপ, ফোন অন হচ্ছে না। আমাদের এখনও প্রায় 200 মিটারের মতো রাস্তা বাকি আছে, সম্পূর্ণ অন্ধকার, কালী পূজার রাত্রে। এখন আমরা কি করব, এখন কোনো রকমে অন একবার হওয়ার পর দেখি যে আমাদের চারপাশে, আমরা বুঝি যে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি যে আমাদের পাশেই হচ্ছে একটা কবরস্থান এবং এই কবরটা হচ্ছে একেবারে নতুন, এটা হচ্ছে 1 সপ্তাহ হয় নাই এই কবরটা দেওয়া হয়েছে। এবং এই কবরটা হচ্ছে আমাদেরই গ্রামের একজন গুরুজনের একজন ব্যক্তির, আমি নাম বলছি না। তো খুবই একদম তখন রাসেল ভাই আমাদের জাস্ট আমাদের মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, আমাদের হাত পা চলতেছিল না, এমন একটা সিচুয়েশন, অন্ধকার, আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন, আপনি রাস্তা চিনছেন না, আপনি কিভাবে দৌড়াবেন। রাসেল ভাই আমাদের লাস্ট অপশন ছিল, যখন দেখলাম যে আমাদের কোনো উপায় নাই, আমাদের ফোন আর সুইচ অন হচ্ছে না, একদমই ডেড, এই অবস্থায় রাসেল ভাই আমরা সুরা পড়তে আমরা দৌড় দিলাম। দৌড় দিতে মোটামুটি আপনার কিছুক্ষণ দৌড়ানোর পর বুঝতে পারলাম যে আমাদের বাসার সামনে আসছি এবং আমরা আমাদের বাসার ভিতর ঢুকলাম এবং সাথে সাথে আমার চাচাতো ভাই হচ্ছে উনি পড়ে গেলেন, হোঁচট খেয়ে বা সেন্সলেস হয়ে পড়ে গেলেন। এবং আমি মোটামুটি খুব খারাপ অবস্থায় ছিল আমার, যেটা হচ্ছে বলার বাইরে।
আমরা চিৎকার দিলাম একটা বাসার সামনে এসে। তখন আমাদের ফুবু ছিলেন বাড়িতে, আমার দাদা বাড়িতে। চিৎকার দেওয়ার পরে একদম ঘরে ওঠার আগেই ফুবু আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি পরে ফুবুকে ঘটনার বিষয়টা বললাম। ফুবু আমাকে বললেন যে তোরা এই অবস্থায় ঘরে উঠিস না। ফুবু আমাদেরকে গোসল করাইলেন, অজু করাইলেন এবং আমাদেরকে আগুনের ছেঁকা দিয়ে দোয়া কালাম পরে আমাদেরকে ঘরে উঠাইলেন রাসেল ভাই। আমরা ঘরে গেলাম এবং সারা রাত রাসেল ভাই আমরা আমাদের মনে হচ্ছে যে আমাদের বাড়ির উপরে, আমাদের টিনের উপরে কেউ ইট মারছে। বিশাল জোরে জোরে ইটের শব্দ পাচ্ছি এবং মানে আমাদের মুখ থেকে বা আমাদের কোনো আওয়াজ করতে পারতেছি না। পরের দিন সকালবেলা যথারীতি আমরা উঠি এবং আমার স্বাস্থ্য ভাইয়ের প্রচণ্ড জ্বর ছিল শরীরে। আমি নর্মালি একটু স্ট্রং ছিলাম। রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আমার আরও কিছু ঘটনা আছে। আমার ইচ্ছা আছে আপনাকে সরাসরি আপনাকে দেখার এবং আপনার সাথে স্টুডিওতে ঘটনা শেয়ার করার। যদি ঘটনাটা কাল সিলেক্ট হয় আশা করি শ্রোতারা এটা শুনতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনায় যাব। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে সাবিত আলমের ঘটনায় যাই। আপনারা সবাই জানেন সাবিত আলম নিজের ঘটনা নয়, তিনি ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠান এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে আমরা শোনাই। তো দেরি না করে চলুন সাবিত আলমের কাছে চলে যাই, দেখি কি ঘটনা আছে, কোথা থেকে সেই ঘটনা তিনি সংগ্রহ করেছেন, কার ঘটনা এটি। হারিয়ে যাই ভয়ের রাজ্যে আবারও বন্ধুর সাথে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা আমি আসলে কালেক্ট করেছিলাম আমার একটা স্টুডেন্টের বাসা থেকে। শুরুতে কিছু কথা বলে নেই। মানুষ একটা কথা বলে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আজকের ঘটনাটি শোনার পর আপনারা হয়তো বা বলবেন, ট্রুথ ইজ স্ক্যারিয়ার দ্যান দ্য নাইটমেয়ার। সেদিন ছিল মঙ্গলবার, বিকেলের দিকে আমি শাহেদকে পড়াতে গিয়েছিলাম। সাধারণত ড্রয়িং রুমে শাহেদের আম্মু মানে সোনিয়া আন্টি বা ওর বাবা এসে হাই হ্যালো করেন বা চা নাস্তা দেন। যথারীতি একটু পরে শাহেদের বাবা মানে আঙ্কেল এলেন। ভদ্রলোককে আমি দেখেছি বেশ হাসি খুশি, স্মার্ট একজন মানুষ হিসেবে। কর্পোরেট একটা জব করেন, কিন্তু সেদিন ওনাকে বেশ অন্যমনস্ক লাগছিল। উনি আমার সামনে বসলেন, তারপর খুব নিচু গলায় বললেন, সাবিত, আজ শাহেদ পড়বে না, আমাদের বাসায় একটু সমস্যা চলছে। আর হ্যাঁ, তুমি তো ভূত.com আছো, রাইট? সো আমার একটা ঘটনা শুনবে কি? আমি হ্যাঁ বলার পরে আঙ্কেল আমাকে একটা ঘটনা বললেন, যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো। সোনিয়া আন্টি এবং আঙ্কেলের বিয়ে হয়েছিল খুবই ধুমধাম করে। লাভ ম্যারেজ ছিল না, বাট তারপরে ওনাদের দুজনের মধ্যে টানটা খুব ভালো ছিল। বিয়ের প্রথম 3 মাস ছিল একেবারে স্বপ্নের মতো, নতুন সংসার, নতুন সব পরিকল্পনা। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক 3 মাস পর থেকে। আঙ্কেল বলেছিলেন, প্রথম সোনিয়া আন্টি শুধু কমপ্লেইন করতেন যে উনি ঠিকমতো রাতে ঘুমাতে পারছেন না, দুঃস্বপ্ন দেখতেন। স্বপ্নের প্যাটার্নটা খুবই স্পেসিফিক ছিল। আন্টি দেখতেন উনি একটা অন্ধকার ঘরে শুয়ে আছেন, আর উপর থেকে কেউ একজন ওনার গায়ে মাটি ফেলছে, মানে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে ওনাকে। প্রথম দিকে আঙ্কেল ব্যাপারটা বেশি একটা পাত্তা দিলেন না, ভেবেছিলেন যে নতুন জায়গা, নতুন পরিবেশ, হয়তো অ্যাডজাস্ট করতে সময় লাগবে। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ব্যাপারটা ফিজিক্যালের দিকে মোড় নিল। একদিন সকালে ঘুম থেকে উঠে আন্টি চিৎকার করে উঠলেন,
আঙ্কেল দৌড়ে গিয়ে দেখেন আন্টি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাঁপছেন। বিছানায় বালিশের উপরে থাকা ওনার চুল লেগে আছে। হেয়ার ফল, বাট স্বাভাবিক কোনো হেয়ার ফল না, যেন কেউ খামচে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেছে। আর আন্টির পিঠের দিকে আঙ্কেল যখন দেখলেন, উনি শিউরে উঠলেন। আন্টির ফর্সা পিঠের উপর কালছিটে দাগ, কোনো সাধারণ দাগ নয়। মনে হচ্ছিল কেউ চাবুক বা বেত দিয়ে সারা রাত পিটিয়েছে। আর সেই দাগগুলোর একটা প্যাটার্ন ছিল। আঙ্কেল বলেছিলেন ওটা দেখে মনে হচ্ছিল কোনো লতাপাতার নকশা বা অদ্ভুত কোনো জ্যামিতিক আলপনা বা চামড়ার উপরে কেউ এঁকে দিয়েছে। ওনারা একটা স্ক্রিন স্পেশালিস্ট দেখালেন। ডাক্তার বললেন এটা হয়তো কোনো অ্যালার্জি বা অটো ইমিউন ডিজিজ। ওষুধ দেওয়ালো, কিন্তু কোনো লাভ হলো না। বরং দিনে দিনে আন্টির অবস্থা আরো খারাপ হতে লাগলো। সব থেকে ভয়ানক সমস্যাটা শুরু হলো খাওয়া দাওয়া নিয়ে। সোনিয়া আন্টি এমনিতে খুবই ভোজন রসিক ছিলেন। পোলাও, মাংস এগুলো ছিল ওনার ফেভারিট, কিন্তু হঠাৎ করে উনি এসব খাবার আর সহ্যই করতে পারছিলেন না, স্মেলে নিতে চাচ্ছিলেন না। আঙ্কেল বলেছিলেন একদিন দুপুরে লাঞ্চে খাসির মাংস রান্না করা হয়েছে। আন্টি যে প্লেটটা মুখের সামনে নিলেন, ওনার সাথে সাথে বমি চলে আসলো। উনি বমি করে ভাসিয়ে দিলেন। ওনার মনে হচ্ছিল উনি পোলাও মাংস খাচ্ছেন না, উনি চিবুচ্ছেন মরা কোনো ইঁদুরের নাড়ি ভুড়ি। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, হ্যালুসিনেশনের লেভেলটা কোন পর্যায়ে গেলে একটা মানুষ এমন চিন্তা করতে পারে। যেখানে ডাক্তার তাকে বলেছে স্কিন ডিজিজ, সেখানে ওনার এমন অ্যাকিউট হ্যালুসিনেশন। এটা খুবই এটা খুবই অন্য ধরনের একটা জিনিস আমার কাছে মনে হয়। যাই হোক, উনি স্পষ্ট নাকে পাচ্ছিলেন পচা লাশের গন্ধ। আস্তে আস্তে আন্টি খাওয়ার প্রয়োজনটাই বন্ধ করে দিলেন, উনি প্রায় খাওয়াই ছেড়ে দিলেন। উনি শুধু পানি এবং শুকনো রুটি খেতেন। দিন দিন কঙ্কালসার হয়ে যাচ্ছিলেন, চোখের নিচে কালি, গালের হাড় বেরিয়ে গেল। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ছিল। ওনার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু ওনার পেটের আকার অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল। ইট ওয়াজ জাস্ট লাইক শি ওয়াজ প্রেগন্যান্ট। ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাফ করলেন, টেস্ট করলেন, রিপোর্ট এলো গ্যাস। পেটে কিচ্ছু নেই, জাস্ট গ্যাস। কিন্তু একজন মানুষের পেটে এতটা বাতাস কিভাবে জমতে পারে যে 8-9 মাসের প্রেগনেন্ট ওয়েমেনের মতো দেখাবে? ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা দিতে পারলেন না। এই পুরো সময়টাতে আন্টির এই অসুস্থতার সময় একজন মানুষ ছায়ার মতো ছিলেন। উনি হলেন সোনিয়া আন্টির ছোট খালামণি। আন্টি ওনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতেন, কারণ আন্টির মা মারা গিয়েছিলেন খুব ছোটবেলায়। এই খালামণি ওনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। খালামণি নিঃসন্তান ছিলেন, তাই সোনিয়া আন্টি ছিল ওনার পৃথিবী। আন্টি যখন অসুস্থ হলেন, খালামণি রোজ আসতেন, নিজের হাতে আন্টিকে খাওয়াতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আঙ্কেল আমাকে বলেছিলেন এই মুহূর্তে যে সাবিত, আমি কিন্তু কিচ্ছু বুঝিনি, বরং খালামণিকে দেখে আমার ভক্তি লাগতো। ভাবতাম মায়ের পেটের বোন না হয়েও নিজের বোনের মেয়েকে এতটা ভালো কে বাসতে পারে। খালামণি রোজ বিকেলে একটা বিশেষ শরবত বানিয়ে আনতেন। বলতেন, হুজুরের কাছ থেকে দোয়া পড়ে আনা পানি বানায় আনছি, এটা খাইলে সোনিয়া সুস্থ হয়ে যাবে, চিন্তা করো কেন তোমরা। আন্টি সেই শরবতটাই খেতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই শরবত খাওয়ার পরেই আন্টি কেমন যেন ঝিমিয়ে পড়তেন, ওনার শরীরটা অবশ হয়ে যেত। আঙ্কেল লক্ষ্য করতেন খালামণি যখন আন্টির চুলে বিলি কেটে দিত, তখন বিড় বিড় করে কি যেন পড়ত। আঙ্কেল ভাবতেন হয়তোবা দোয়া কালাম পড়ছেন, কিন্তু ওই সুরটা, ওই পড়ার সুরটা, ওটা কোনো সাধারণ দোয়ার সুর ছিল না। ওটা ছিল খুব নিচু স্কেলের একটা গুনগুন শব্দ, যেটা শুনলে আঙ্কেলের নিজের মাথাও কেমন যেন ভার হয়ে যেত। মনে হতো ঘরের কোনায় অন্ধকার হয়ে আসছে। আঙ্কেল আমাকে বলেছিলেন যে, দেখো ভাই, এই সময়টায় আমি একটা বিশেষ জিনিস নোটিস করেছিলাম। আমাদের বেডরুমে একটা বাজে গন্ধ পাওয়া যেত। সব সময় না, মাঝে মাঝে, বিশেষ করে রাত 3টা বা 4টার দিকে। গন্ধটা অনেকটা কেমন যেন একটা মাংস পচা গন্ধ, যেন কবরে যদি কোনো লাশ শোয়ানো হয়, মোটামুটি 5-10 দিন পরে গেলে তুমি যে গন্ধটা পাবা, দ্যাট কাইন্ড অফ স্মেল। কখনো মনে হতো আবার গোলাপ জল বা পচা কোনো ফুলের নির্যাস।
আমি অনেক রুম স্প্রে করতাম, জানালাও খুলে দিতাম, কিন্তু গন্ধটা কখনোই যেত না। ওটা যেন দেয়ালের ভেতর থেকে আসে। তাছাড়া আরেকটা ব্যাপার ছিল ভিজুয়াল ডিস্টারবেন্স। আঙ্কেল বলেছিলেন মাঝে মাঝে রাতে লাইট জ্বালানো, মানে বাল্বগুলো ঠিক মতো জ্বালালেও জ্বলতো না। মানে ভোল্টেজ ঠিক আছে, বাট লাইটের আলোটা কেমন যেন ঘোলাটে। মনে হতো লাইটের আলোটা সম্পূর্ণ রুমেই পৌঁছাচ্ছে না। ওয়ান কাইন্ড অফ ডার্কনেস অলওয়েজ লিঙ্গার্স অন অল দ্য রুম। আর সোনি আন্টি যখন রুমে ঢুকতেন তখন লাইটগুলো আক্ষরিক অর্থেই ফ্লিকারিং করত। অনেক ইলেকট্রিশিয়ান ওনারা এনেছিলেন, সম্পূর্ণ ওয়্যারিং চেক করেছেন, বাট দেয়ার ওয়াজ নো ফল্ট। সায়েন্স যেখানে ফেল করে সেখান থেকে অ্যাকচুয়ালি প্যারানর্মালের বিষয়টা স্টার্ট হতে থাকে। কিন্তু আসল বিভীষিকা এর পরের এক অমাবস্যার রাতে স্টার্ট হয়। সেদিন রাতটা ছিল স্বাভাবিক রাতের মতোই, বাট কিছুটা গোমট। আকাশে মেঘ ছিল, বাতাস একদম বন্ধ। আঙ্কেল ঘুমিয়েছিলেন। হঠাৎ মাঝরাতে ওনার ঘুম ভাঙল অদ্ভুত একটা শব্দে, কেমন যেন চপ চপ চপ, ভেজা কোনো কিছু চিবানোর শব্দ। শব্দটা আসছিল ফ্লোর থেকে। আঙ্কেল ভাবলেন হয়তো বা বিড়াল ঢুকেছে। উনি চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠলেন। রুমটা অন্ধকার, শুধু জানালার পর্দা চুয়ে রাস্তার ল্যাম্পপোস্টের সামান্য আলো। উনি সোনি আন্টিকে পাশে দেখলেন না। আঙ্কেল খাট থেকে নেমে লাইটটা জ্বালালেন। লাইট জ্বালার সাথে সাথেই উনি দেখলেন এমন কিছু একটা যেটার জন্য কোনো হাজবেন্ড প্রস্তুত থাকে না। সোনি আন্টি ফ্লোরের এক কোনায় ফ্রিজের কাছে হামাগুড়ি দিয়ে বসে আছেন। ওনার হাতে একটা আস্ত রুই মাছ, কিন্তু কাঁচা। উনি ফ্রিজ থেকে মাছটা বের করে সেটাকে কোনো প্রসেস করা ছাড়া আঁশ কাটা সবকিছু বাদে চিবিয়ে খাচ্ছিলেন। ওনার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, মাছের রক্ত আর ওনার নিজের মাড়ির রক্ত মিলেমিশে একাকার। ওনার পরনের নাইটিটাও মাখামাখি। আঙ্কেল চিৎকার করে উঠলেন, সোনিয়া, তুমি কি করছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? সোনি আন্টি আঙ্কেলের গলার আওয়াজে ঘাড় ঘোরালেন। আঙ্কেল বলেছিলেন ওই মুহূর্তে আন্টির দিকে তাকানোই যাচ্ছিল না। ওনার চোখের মনি দুটো সম্পূর্ণ উল্টে গেছে, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে। আর ওনার মুখের চোয়ালটা ওটা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি বড় হাঁ করা ছিল। আঙ্কেল দৌড়ে গেলেন আন্টিকে থামানোর জন্য। তিনি আন্টির হাত ধরে মাছটা ফেলে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আন্টি, যিনি গত 1 মাস ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, যার শরীরে কোনো শক্তি থাকার কথা নয়, তিনি আঙ্কেলকে একটা ঝটকা দিয়ে ফেলে দিলেন। আঙ্কেল আমাকে বলেছিলেন, সাবিত, আমি একজন জিম করা ফিট মানুষ আর সোনিয়া তখন কঙ্কাল, বাট ওই ঝটকাও আমাকে কিভাবে দিল? ইট ওয়াজ জাস্ট লাইক এ মেকানিক্যাল ক্রেন। আমি খুবই এত জোরে ধাক্কা খেয়ে পড়ে গেছি, আমি বুঝতেই পর্যন্ত পারিনি যে আমার সাথে কি হলো। আঙ্কেল ছিটকে ঘরে গিয়ে যখন পড়ে গেলেন, ধড়াস করে ওনার পিঠের হাড়টা প্রায় ভেঙে গিয়েছিল, কিন্তু আন্টি তখনও থেমে থাকেননি। উনি মাছটা হাত থেকে ফেলে দিয়ে আঙ্কেলের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে থাকলেন, কিন্তু সেই হামাগুড়ি দেওয়ার মানুষের মতো কোনো ভাবই ছিল না। উনি হাত পা উল্টো করে মাকড়সার ভঙ্গিতে এগিয়ে আসছিলেন, আর ওনার গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল। কোনো মানুষের গলা দিয়ে এমন শব্দ তো বেরই হতে পারে না। ওটা ছিল কুকুরের মতো গোঙানির শব্দ, বা শুকুরের মতো ঘোট ঘোট করা এক ধরনের চিৎকারের মিক্সচার। সম্পূর্ণ ঘরটা কেমন যেন কাঁপছিল, সত্যি সত্যি কাঁপছিল। ড্রেসিং টেবিলের পারফিউমের বোতলগুলো ঠন ঠন করে পড়ে ভেঙে যাচ্ছে। জানালার কাঁচগুলো ঝনঝন করছে, আর সেই উৎকট গন্ধ, মাংস পচা গন্ধ আর কবরস্থানের মাটির গন্ধে আঙ্কেলের দমটা যেন বন্ধ হয়ে আসছিল। আঙ্কেল চিৎকার করে পাশের রুম থেকে শাহেদকে, ওর দাদি এবং বাসার সবাইকে ডাক দিলেন। দরজাটা ভেতর থেকে লক ছিল না, কিন্তু ওনারা যখন দরজাটা খোলার চেষ্টা করলেন, দরজাটা ওনারা খুলতে পারছিলেন না। কেন সেটা জানি না। বাহিরে থেকে দাদি এবং কাজের মেয়েটা সামানে ধাক্কাচ্ছে, চিৎকার করছে, আর ভেতরে আঙ্কেল তখন দেয়ালের কোনায় সেঁটে আছেন। সোনি আন্টি ওনার ঠিক সামনে দাঁড়িয়ে। আন্টি উঠে দাঁড়িয়েছেন। ওনার উচ্চতা স্বাভাবিকের থেকে বেশি মনে হচ্ছিল। আন্টি খিলখিল করে হাসতে শুরু করলেন। সেই হাসি। আঙ্কেল বললেন, ভাই, ওই হাসিটা আমি কবরে গেলেও ভুলব না। দ্যাট ওয়াজ নট সোনিয়া। মনে হচ্ছিল
এটা কোনো একটা লাশ আসছে। আমি এটা বলতে গেলে আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এই জিনিসগুলি বলবো। হাসতে হাসতে আন্টি নিজেই নিজের হাত দিয়ে নিজের গাল খামছে ধরলেন। ওনার নখগুলো বসে গেল চামড়ায়। উনি নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলছিলেন আর হাসছিলেন। রক্তে ওনার বিভৎস চেহারা আরো যেন ভয়ানক হয়ে উঠল। অবশেষে বাইরের লোকজনের ধাক্কায় আর দাদির কোরআন তেলাওয়াতের আওয়াজে দরজার বাঁধনটা একটু আলগা হলো। এবার দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকলেন। আন্টির শাশুড়ি মানে শাহেদের দাদি দৃশ্যটা দেখে ওখানে ইয়াল্লাহ এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। কাজের মেয়েটা ভয়ে চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল। পরিস্থিতি তখন হাতের বাহিরে। আন্টিকে কেউ ধরতেও পারছিলেন না। ৩-৪ জন মিলে ওনাকে জাপটে ধরার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু উনি সবাইকে ছিটকে ফেলে দিচ্ছিলেন। ওনার শক্তি তখন অতিমানবীয়। অবশেষে পাড়ার কয়েকজন লোকজন এসে অনেক কষ্টে ওনাকে বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে ফেললেন, যেটাকে বলা হয় রিস্ট্রেইন্ড। বাঁধার সময় আন্টি ওনার স্বামীর দিকে এমনভাবে তাকিয়ে রইলেন এবং এমন সব ভাষায় গালি দিচ্ছিলেন যেটা কেউই বুঝতে পারল না। এটা না আরবি ছিল না হিব্রু ছিল। আই ডোন্ট নো কোন টাইপের ভাষা এটা ছিল, বাট ওনারা এই ভাষাটাকে আইডেন্টিফাই করতে পারেননি। সেই রাতে আর কেউ ঘুমাতে পারেনি। আন্টিকে বেঁধে রাখা হয়েছিল। উনি সারা রাত বিছানায় শুয়ে ছটফট করেছেন আর মাঝে মাঝে অদ্ভুত গলায় বলেছেন, আমি ওকে খাবো, ওর কলিজাটা আমার চাই, ওই কলিজাটা আমার লাগবে। পরের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হলো, ইট ইজ নট এ মেডিকেল সায়েন্স, ইটস নট অ্যাবাউট মেডিকেল। খবর দেওয়া হলো একজন বিখ্যাত হুজুরকে। উনি ব্ল্যাক ম্যাজিক এবং জিনের চিকিৎসায় পারদর্শী। হুজুর যখন বাসায় ঢুকলেন তখন দুপুর, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল বলেছিলেন যে হুজুর ঢোকার সাথে সাথেই বাসার পরিবেশটা আরো থমথম হয়ে গেল। হুজুর সরাসরি আন্টির রুমে গেলেন। আন্টি তখনও বাধা অবস্থায়, কিন্তু হুজুরকে দেখে উনি শান্ত হয়ে গেলেন। একদম পিন পতন নীরবতা। শুধু আন্টির দিকে তাকিয়ে হুজুর গভীর গলায় বললেন, নাম কি তোর? আন্টি কোনো উত্তর দিলেন না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। ওনার চোখের মনি তখন কিছুটা স্বাভাবিক দেখে মনে হচ্ছে উনি কিছুই জানেন না, কিন্তু হুজুর ধোঁকা খাওয়ার পাত্র তো ছিলেন না। উনি পকেট থেকে আতর বের করে হাতে মাখলেন, তারপর উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। আর ঠিক তখনই আসল যুদ্ধটা শুরু হলো। হুজুর তিলাওয়াতে শুরু করতেই আন্টির শরীরটা যেন বেঁকে গেল। মনে হলো ওনার মেরুদণ্ডটা ভেঙে যাবে। উনি চিৎকার করে উঠলেন, সে আগের মতো পৈশাচিক চিৎকার, থামা থামা বলছি, আমার জ্বালা করছে, আগুন আগুন লাগছে আমার শরীরে, আগুন। হুজুর থামলেন না, কোনোভাবেই থামলেন না। উনি আরো জোরে চিৎকার করতে থাকলেন। আন্টির মুখ দিয়ে ফেনা বের হতে স্টার্ট করলো, নাক আর কান দিয়ে কালো রক্ত বেরোতে শুরু করলো, কিন্তু সেই রক্তে কোনো লাল আভাই ছিল না, ছিল আলকাত্রার মতো কালো এবং দুর্গন্ধযুক্ত। হুজুর ধমক দিয়ে বললেন, তোকে কে পাঠিয়েছে? তুই আমাকে সত্যি কথা বলবি কি না বল, এই শরীরটা কেন দখল করেছিস? আল্লাহর নামে আমি তোকে হুকুম করছি, বল আমাকে। জিনটা তখন আন্টির গলার স্বর সম্পূর্ণ পাল্টে ফেলে বলল, আমি তো আসিনি, আমাকে তো কেনা হয়েছে, আমি তো এই শরীরের মালিক, এই শরীর আমার কাছে বিক্রি করা। হুজুর জিজ্ঞেস করলেন, কে বিক্রি করেছে? তুই কোথায় আছিস বল। জিনটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমি তো ওর শিরায় থাকি, আর আমাকে বেঁধে রাখা হয়েছে ওর মাথার নিচে বালিশ, ওই যে বালিশে ও আরাম করে ঘুমায়, ওটাই আমার বাসস্থান। হুজুর ইশারা করতেই আঙ্কেল আন্টির মাথার নিচ থেকে বালিশটা টেনে নিলেন। হুজুর বললেন, আপনি বালিশটা ছিঁড়ে ফেলুন। আঙ্কেল কাঁচি দিয়ে বালিশটা কাটলেন, আর কাটার সাথে সাথে ঘর ভর্তি মানুষ নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বালিশের তুলার ভেতর থেকে বের হলো একদলা জট পাকানো জিনিস। ভালো করে দেখার পর বোঝা গেল এটা একটা পুতুল, কিন্তু সাধারণ কোনো পুতুল নয়। আন্টির ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের টুকরো, কিছু হাড়, সম্ভবত শ্মশান থেকে আনা পশুর বা শ্মশানে দাফন করা বা পোড়ানো কোনো লাশের, অথবা মাথার চুল দিয়ে খুব যত্ন করে পুতুলটা বানানো, আর পুতুলটার সারা গায়ে সূচ ফোটানো। হুজুর পুতুলটা হাতে নিলেন, ওনার কপাল দিয়ে ঘাম ঝরছে। উনি বললেন, ভাই
এটা তো খুবই শক্তিশালী কুফরি কালাম। যেই করেছে সে এই মেয়েকে তিলে তিলে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি জাদু মানে বুঝতে পারতেছি না কিভাবে কাটাবো, বাট সাবধানে থাকেন আপনারা। আগুন দেওয়ার সাথে সাথে জিনটা তো বেরোয় যাবে। আমি যদি এখানে কাজ করি বেরোয় যাবে। যে কাজটা করেছে সেও বুঝতে পারবে, কিন্তু সে যেখানেই থাকুক আগুনে তার গায়ে আঁচ অবশ্যই লাগবে। যে আগুনটা আমি পুতুলে দেব। আমরা সবাই তখন রুদ্ধ শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। আঙ্কেল বলছেন, হুজুর একটা মেটালের গামলায় পুতুলটা রাখলেন, তারপর তিয়াসলেই জ্বালালেন। আগুনটা পুতুলের গায়ে লাগা ঠিক আগ মুহূর্তের ঘটনা। ঘরের এক কোনায় সোনি আন্টির খালামণি দাঁড়িয়ে। এতক্ষণ উনি চুপচাপ, মুখে চিন্তার ছাপ। কিন্তু হুজুর যেই দেশলাইটা পুতুলের কাছে নিয়ে গেলেন, খালামণি নড়ে চড়ে উঠলেন। হুজুর আগুনটা ধরিয়ে দিলেন। পুতুলটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর সাথে সাথে সোনি আন্টি জ্ঞান হারালেন। ওনার শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। কিন্তু ফিয়ার ফ্যাক্টর শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণা থেকে একটা অমানবিক আর্তনাদ শোনা গেল। সবাই চমকে গেল, সেদিকে তাকালো। আমরা দেখলাম, মানে আঙ্কেল দেখলেন, খালামণি নিজের 2 হাত দিয়ে নিজের গলা খামচে ধরেছেন। ওনার চোখ দুটো দিয়ে আগুনের ভাঁটার মতো কিছু বের হচ্ছে। উনি চিৎকার করছেন, জ্বলে গেল রে, জ্বলে গেল, সব জ্বলে গেল, আল্লাহ আল্লাহ। হুজুর সেদিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বললেন, তাকান ওই মহিলার দিকে, তাকান। আপনারা দেখেন, জিন যাওয়ার আগে সত্যি কথাটাই বলছে। এই মহিলা এই কাজ করছে। হঠাৎ সোনি আন্টির নিস্তেজ শরীরটা সামান্য নড়ে উঠল। আন্টি চোখ খোলেননি, কিন্তু ওনার মুখ দিয়ে জিনের গলা শেষবারের মতো শোনা গেল। আর একটা আঙ্গুল সোজা খালামনের দিকে তাক করিয়ে সে বলল, ওই মহিলা, ও আমাকে রক্ত দিয়েছিল, ও প্রতিজ্ঞা করেছিল এই শরীরটা আমাকে দেবে। ও নিজের মেয়েকে আমার কাছে বিক্রি করে দিল, কিন্তু দিতে পারল না। এর প্রতিশোধ আমি নেব। আমি যেভাবেই হোক এর প্রতিশোধ নিব। আমি সবাইকে মারব। এবার এই পাপের ফল তোরা সবাই ভোগ করবি। এখন তো যাচ্ছি, কিন্তু ফিরে আমি আসবই। খালামণির সেই মমতাময়ী চেহারাটা মুহূর্তে বদলে গেল। ওনার মুখের চামড়া কুচকে গিয়ে এক হিংস্র ডাইনির রূপের মতো মনে হচ্ছিল। আর উনি অভিনয় করার প্রয়োজন মনে করলেন না। সবার সামনে চিৎকার করে বললেন, হ্যাঁ করছি, করছি, বেশ করছি। ওই আমার ছাড়ে কেন যাইব? ওই তো আমার মেয়ে ছিল, ওই আমার প্রপার্টি। ওই বেটা বিয়া করছে আমার মাইয়ারে, লয়ে যাওনের লিগা, ওর লিগে আমার সোনি আমারে বুঝলা যাইব, আর এই টাইমে হইতে দিব? ওই সারা জীবন পাগল হয়ে থাকবো, সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবো, আমার পুতুল হয়ে থাকবো। কথাগুলো শোনার পর আমি আঙ্কেল, মানে আমি কি বলবো আমি বুঝতে পারছিলাম না। ভালোবাসার নামে এ কেমন পৈশাচিক স্বার্থপরতা! এটা কি মানুষের কাজ হতে পারে? খালামণিকে যখন ধরা হলো, ওনার শরীরে তখন আগুনের জ্বালা হচ্ছে, অদৃশ্য আগুন। উনি নিজের কাপড় যেন নিজেই ছিঁড়ে ফেলছিলেন জ্বালা কমানোর জন্য। ওই রাতে পুতুল পড়ানোর পর সোনি আন্টি জ্ঞান হারিয়েছিলেন। এরপর ওনাকে ইমার্জেন্সিতে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এই ঘটনার দ্বিতীয় প্রান্ত শুরু। বিশ্বাস করুন, ইটস ভেরি পেইনফুল। হাসপাতালে সোনি আন্টিকে কেবিনে শিফট করা হলো। ফিজিক্যালি উনি খুবই উইক, কিন্তু সমস্যাটা হলো জ্ঞান ফেরার পর উনি কোনো কথাই বলছেন না, একদম মাটির পুতুল। শুধু ছাদের দিকে তাকিয়ে ডাক্তাররা এলেন, বড় বড় ডিগ্রিধারী নিউরোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট। আঙ্কেল ওনাদের সব খুলে বললেন, গত 3 মাসে সেই বিভীষিকা, মাছ খাওয়া, অদ্ভুত গায়েবী শক্তি সব। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নামটা বলছি না, উনি আঙ্কেলের মুখের ওপর ফাইলটা ছুঁড়ে মেরে বললেন, মিস্টার রহমান, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এই সমস্ত গাঁজাখড়ি গল্প আমাদের শোনাচ্ছেন? ব্ল্যাক ম্যাজিক, জিন, দিস ইজ ইউর পিওর সায়েন্স। আপনার স্ত্রীর সিভিয়ার হিস্টেরিয়া এবং ডিলিশনাল ডিসঅর্ডার হয়েছে, আর আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, তবে এভাবে? ইউ আর রিয়েলি টকিং অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক? আঙ্কেল প্রতিবাদ করতে গিয়ে বলেছিলেন, ডক্টর, আমি নিজের চোখে দেখেছি ওর শরীর কিভাবে বেঁকেছিল, সো আপনাকে এটা আমাকে বলার দরকার নেই।
আপনি আপনার ট্রিটমেন্ট করুন প্লিজ। ডাক্তার একটা ক্রুর হাসি দিয়ে বললেন, মানুষ যখন মেন্টালি আনস্টেবল হয় তখন তারা এক্সট্রিম বিহেভিয়ার শো করে। আর আপনার ওয়াইফের পেটে যে বাচ্চা, সেটাকে বলা হয় সিউডোসাইসিস বা ফ্যান্টম প্রেগনেন্সি। ব্রেন শরীরকে সিগন্যাল দিচ্ছে শি ইজ প্রেগনেন্ট, তাই ফুলে উঠছে। পেটে কিচ্ছু নেই, জাস্ট গ্যাস। আপনারা ওঝা হুজুর দিয়ে ওনার মেন্টাল কন্ডিশনটা আরো খারাপ করেছেন, আর এখন আমাদেরকে বলছেন চিকিৎসা করতে। এখন যদি ওনার কোনো প্রবলেম হয় সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন, নট আস। আপনারা জাস্ট এই সিচুয়েশনটা ভাবুন, চোখের সামনে আঙ্কেল নিজের স্ত্রীকে তিল তিল করে শেষ হতে দেখছেন, অথচ ডাক্তারেরা সেটাকে নাটক বা মানসিক রোগ বলে উড়িয়ে দিচ্ছে। সোনি আন্টিকে হাই ডোজের সেডেটিভ এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া স্টার্ট করা হলো। ডাক্তার বলেছিলেন ওই ওষুধগুলো খাওয়ার পরে আন্টির অবস্থা ভালো হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো উল্টো। আন্টির অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। উনি ঘুমের মধ্যে গোঙাতেন, ভিড় করে বলতেন, ওরা আসছে, ওরা ওরা আমার শিরায় বিষ ঢালছে, ডাক্তাররাও ওদের লোক। সবচেয়ে ভয়াবহ ছিল আইসোলেশন। ডাক্তারদের নির্দেশে আন্টির সাথে কারো দেখা করা নিষিদ্ধ হলো। বলা হলো পেশেন্টকে কোনো স্টিমুলাস দেওয়া যাবে না। আত্মীয় স্বজন যারা এতদিন সহানুভূতির নাটক করত, তারা এখন আড়ালে আবডালে বলতে শুরু করলো, ওমা সোনিয়া তো পাগল, জিনের দোহাই দিয়া এতদিন নাকি স্বামীরা কাছে পেতে চাইছিল, কত বড় খারাপ মহিলা। সমাজ যখন আপনাকে পাগল ট্যাগ দিয়ে দেয়, আপনি তখন একা, একদম একা। আঙ্কেল দিনের পর দিন হাসপাতালের করিডোরে বসে থাকতেন। ভেতরে সোনিয়া আন্টি একা, আর বাহিরে আঙ্কেল একা। আর এই একাকিত্বটা, এটা কোনো জিনের আছরের থেকে কম ভয়ের নয়। এই সময়টায় মানে আন্টি যখন হাসপাতালে লড়ছেন, আঙ্কেল একদিন বাসায় গিয়েছেন কিছু কাপড় চোপড় আনতে। বাসাটা তখন খালি পড়েছিল, কিন্তু খালামণির রুমটা ছিল অগোছালো। খালামণিকে তো আগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওনার জিনিসপত্র সব ওভাবেই পড়েছিল। আঙ্কেল খালামণির আলমারিটা খুললেন। কেন খুললেন সেটা উনি নিজেও জানেন না, হয়তো কোনো উত্তর খুঁজছিলেন। আলমারির একদম পেছনে পুরাতন শাড়ির ভাঁজ লুকানো একটা লাল শালু কাপড়ে মোড়ানো ডায়েরি পাওয়া গেল। খাতাটা অনেক পুরাতন, পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর সেখান থেকে বেরিয়ে এলো গল্পের পেছনের আসল অন্ধকার ইতিহাস। ডায়েরিটা কোনো সাধারণ দিনলিপি ছিল না, বরং ছিল একটা বংশনামা, ফ্যামিলি কার্সের রেকর্ড। আঙ্কেল ওটা পড়তে পড়তে শিউরে উঠলেন। ওই ডায়েরিতে লেখা অনুযায়ী সোনিয়া আন্টির নানা বাড়ির গ্রামে, মানে যেখানে খালামণির জন্ম, সেখানে প্রায় 100 বছর আগের অদ্ভুত ঘটনা ঘটেছিল। গ্রামের নাম কালীনগর। সেখানে এক জিপসি বা বেদে মহিলা এসেছিল, যাকে গ্রামের লোকেরা বলতো নিশি ডাইনি। এই ডাইনি নাকি বন্ধা নারীদের সন্তান দিতে পারত, কিন্তু বিনিময়ে সে অদ্ভুত জিনিস চাইত, দুধের বদলে রক্ত আর স্নেহের বদলে নিঃশ্বাস। খালামণি ওই ডায়েরিতে নিজের হাতে লিখে রেখেছেন এক কনফেশন। উনি লিখেছেন, আমি জানতাম সোনিয়া আমার বোনের মেয়ে, কিন্তু আমার কুল তো খালি। নিশি ডাইনির সাথে কথা বললাম, 100 বছরের উপর ধরে তারা এখানে আসে। নিশি ডাইনি মন্ত্র বলে, রক্ত যদি শরীরের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাইলে নতুন প্রাণ সৃষ্টি হবে। আমি তো সোনিয়ারে ভালোবাসতাম, তাই তো ওরে বাইছা নিছি। ওর শরীরটা হইব আধার বা পাত্র। আমি যে তান্ত্রিকের কাছে গেছিলাম, সে আমারে কইছিল আমি নাকি মা হইতে পারবো না, কিন্তু আমি চাইলে মালিক হইতে পারবো। আমার বোনের মেয়ের শরীরে এমনভাবে তৈরি করব যেন অতৃপ্ত আত্মার বাসা বাঁধব। ওই পুতুল, ওইটা পুতুল আসছিল না, ওইটা ছিল প্রাণ বিনিময়, আত্মার বিনিময়। ডিয়ার লিসেনার্স, আপনারা কি বুঝতে পারছেন গভীরতা? এটা শুধু কোনো হিংসে নয়, এটা ছিল একটা এনশিয়েন্ট প্যাক্ট। খালামণি চেয়েছিলেন সোনিয়া আন্টির শরীর পুরোপুরি দখল করে নিতে, মানে সোনিয়া আন্টির আত্মা বা কনসিয়াসনেস মরে যাবে, কিন্তু ওনার শরীরের ভেতরে খালামণির কন্ট্রোল বা কোনো এন্টিটি জন্ম নেবে। আর ডাক্তারেরা যেটাকে ফ্যান্টম প্রেগনেন্সি বলেছিল, সেটা ছিল রিচুয়ালের একটা সাইড ইফেক্ট, যাকে সেই ডায়েরির ভাষায় বলা শ্যাডো ওম্ব
বা ছায়া গর্ভ। এখানে কোনো মানব সন্তান বড় হচ্ছিল না, বরং বড় হচ্ছিল একটা অভিশাপ। আঙ্কেল ডায়েরিটা পড়ে যখন হাসপাতালে ছুটলেন তখন মাঝরাত। ওনার মনে হচ্ছিল দেরি হয়ে গেছে, ডাক্তাররা হয়তো বা ভুল চিকিৎসা করছেন। অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়ে তারা আসলে আন্টির ব্রেনটাকে অবশ করে দিচ্ছেন। হাসপাতালে পৌঁছে আঙ্কেল যা দেখলেন সেটা ছিল ওনার গালে আরো বড় চর। কেবিনে তখন কেউ নেই, নার্স, স্টেশনে সবাই ঘুম। আঙ্কেল কেবিনের দরজা খুলে দেখলেন সোনি আন্টি বিছানায় নেই। উনি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে, বাহিরে ঝুম বৃষ্টি। আঙ্কেল ডাক দিলেন, সোনিয়া। আন্টি ধীরে ধীরে ঘুরলেন। হাসপাতালের নীল আলোয় ওনার চেহারাটা চেনা যাচ্ছিল না, কারণ ওনার সারা গায়ে, মানে চামড়ায়, এমনকি গালে ছোট ছোট আঁশ বা স্কেলের মতো কিছু একটা ফুটে উঠেছে, মাছের আঁশের মতো, বাট ব্ল্যাক, অর্থাৎ কালো। আন্টি আঙ্কেলের দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিটা আগের মতো পৈশাচিক ছিল না, বরং ছিল অদ্ভুত রকমের করুণ এবং ক্লান্ত। উনি ফিসফিস করে বললেন, ওরা আমার ভেতরে বাসা বেঁধেছে। তুমি ডায়েরিটা পড়েছ তাই না? ওতে লেখা আছে, এই বাঁধন আগুনের তাপেও কাটবে না। আগুন শুধু পুতুলটাকে পুড়িয়েছে, কিন্তু চুক্তিটা আমার রক্তের সাথে মিশে আছে। আঙ্কেল দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরলেন। আন্টির গা তখন বরফের মতো ঠান্ডা। আঙ্কেল বললেন, আমি ডাক্তার ডাকছি, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আন্টি আঙ্কেলের হাতটা শক্ত করে চেপে ধরলেন। ওনার নখগুলো আঙ্কেলের চামড়ায় গেঁথে গেল। উনি বললেন, ডাক্তার, ওরা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে, ওরা আমাকে বিশ্বাসই করে না। তুমি তো আমাকে বিশ্বাস করো। শোনো, খালামণি যে মন্ত্রটা পড়েছিল, এটার একটা শেষ ধাপ আছে। আমি তো এতদিন আমার মধ্যে ছিলামই না। ওটা পূর্ণ হওয়ার মাত্র 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে যদি আসল উৎস নষ্ট করা না যায়, তবে আমি আর মানুষ থাকবো না, আমি অন্য কিছু একটা হয়ে যাব। হেল্প মি। ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে ভারী বুটের জুতার শব্দ শোনা গেল। সিকিউরিটি গার্ড আর ডিউটি ডাক্তার ছুটে এলেন। তার আঙ্কেলকে টানতে টানতে সরিয়ে নিয়ে গেলেন। ডাক্তার চিৎকার করে বললেন, আপনাকে তো বারণ করেছিলাম পেশেন্টের কাছে আসবেন না, রাইট? ইউ আর মেকিং হার আনস্টেবল। আঙ্কেল চিৎকার করে বললেন, আপনারা ওকে মেরে ফেলছেন। ওর চিকিৎসা আপনাদের করতে হবে না। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই উইল ডিসাইড হোয়াট এভার আই ওয়ান্ট। কিন্তু কে শোনে কার কথা? আঙ্কেলকে জোর করে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলো। আর যখন ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, উনি শেষবারের মতো দেখলেন সোনিয়া আন্টিকে। আন্টি জানালার দিকে তাকিয়ে আছেন, আর জানালার বাহিরে অন্ধকারে দুটো জলজল চোখ। কি করছিল জানি না। পালানোর কোনো পথ নেই। সায়েন্স বিশ্বাস করছে না, সমাজ পাশে নেই, সময় ফুরিয়ে আসছে। হাতে মাত্র 3 দিন। আর শত্রু এখন আর রক্ত মাংসের মানুষ নয়। শত্রু এখন একটা প্রাচীন অভিশাপ, যা হাসপাতালের দেয়াল ভেদ করে ঢুকেছে। সেই রাতে হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে আঙ্কেল যখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নাম স্মরণ করছিলেন, তখন উনি চিন্তা করলেন হুজুরকে ফোন করবেন। হুজুর সব শুনে বললেন, সর্বনাশ, আমি তো ভাবছিলাম এটা সাধারণ কোনো জিনের আসর। এইটা তো দেখি আরো খারাপ। এটা তো একটা প্রাচীন পরজীবী শয়তান। আপনি হাসপাতালে ঢোকার ব্যবস্থা করেন, আমি আসতেছি। আজ রাতেই যা করার করবো। বাট হাসপাতালের নিয়মটা খুব কড়া। হাসপাতালে মানুষ তখন ঢোকার কোনো ধরনের পারমিশন নেই, মানে আঙ্কেলের। কিন্তু দেয়ালে যখন মানুষের পিঠ থেকে, তখন সেই নিয়ম কেউ মানে না। আঙ্কেল সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে ম্যানেজ করলেন। হুজুর যখন এলেন তখন ওনার হাতে ছোট্ট একটা পুটলি। রাত তখন 3টা। হাসপাতালের করিডোর জনশূন্য, শুধু মাঝে মাঝে নার্সদের হাঁটার শব্দ। আবহাওয়া এতটাই খারাপ যে হাসপাতালের জেনারেটর বারবার ট্রিপ করছিল, লাইটগুলো দপদপ করছিল। সোনি আন্টির কেবিন ছিল 4 তলায়, একবারে কর্নারে। ওরা যখন কেবিনের সামনে পৌঁছালেন তখন ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। পিন ড্রপ সাইলেন্স। ভেতরে ঢুকে যা দেখলেন তা দেখে হুজুর থেমে গেলেন। সোনি আন্টি বিছানায় নেই, উনি ফ্লোরে বসা। কিন্তু বসার ভঙ্গিটা মানুষের মতো না। উনি উবু হয়ে বসে আছেন, আর মাথাটা প্রায় 150 ডিগ্রির মতো পেছনের দিকে ঘোরানো। ওনার পেটটা, যেটা ডাক্তার বলেছিল বাতাস, সেটা অস্বাভাবিকভাবে ফোলা এবং নড়ছে, যেন পেটের ভেতরে নিচে জীবন্ত কিছু একটা ছটফট করছে বের হওয়ার জন্য। সারা ঘরে সেই পচা মাছ আর পানির গন্ধ। হুজুর ফিসফিস করে বললেন, দরজাটা বন্ধ করেন।
আর যাই ঘটুক আমারে ধরেন না, আমি এখন হিসার বা সুরক্ষা বলয় টানমো। হুজুর মেঝেতে চক দিয়ে একটা বৃত্ত আঁকলেন, তারপর উচ্চস্বরে আজান দিতে লাগলেন। হাসপাতালের মতো জায়গায় মাঝরাতে আজান, ব্যাপারটা অদ্ভুত, কিন্তু তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল না। আজানের কণ্ঠ কানে যেতেই সোনিয়া আন্টি ওনার ভেতরে থাকা সেই জিন প্রচন্ড আক্রোশে চিৎকার করে উঠল, চুপ কর, এই এই একদম চুপ কর, এই নর্দমার কিট, চুপ, একটা কথা উচ্চারণ করবি না, চুপ, কোনো আজান দিবি না। গলাটা সোনিয়া আন্টির না, এমনকি ওটা কোনো মানুষের গলাও না, দুইটা কণ্ঠস্বর। হুজুর ধমক দিয়ে বললেন, বাইরে আয় তুই। এই তুই কে? নিশি ডাইনি তুই নাকি তার দাস? সত্যি কথা কবি। সোনিয়া আন্টির শরীরটা ফ্লোর থেকে শূন্যে ভেসে উঠল, কিন্তু ওনার হাত পাগুলো এমনভাবে মটমট করে ভেঙে গেল যা দেখলে মনে হয় হাড়গোড় সব গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সেই জিনটা ভেতর থেকে খিলখিল করে হেসে উঠল, আমি তো প্রত্যাশা, আমি তো মাতৃত্ব। এর খালামুনি চেয়েছিল একটা সন্তান, আর সে আমাকেই ডেকেছিল। সে কথা দিয়েছিল রক্তের বদলে রক্ত। সে সোনিয়ার শরীরটাকেই দিয়ে দিয়েছে আমাকে। আমি এখন জন্ম নেব, এই শরীর ছেড়ে আমি বের হবই। আমরা এতক্ষণ ভাবছিলাম খালামুনি সোনিয়া আন্টিকে মেরে ফেলতে চাইছিলেন বা পাগল করতে চেয়েছিলেন, কিন্তু আসল সত্যিটা ছিল আরো অনেক বেশি ডিস্টার্বিং। খালামুনি আসলে বন্ধা ছিলেন না, ওনার গর্ভে সন্তান আসতো, কিন্তু প্রতিবারই মিসক্যারেজ হতো, কারণ ওনার শরীরে এক ধরনের জেনেটিক বা স্পিরিচুয়াল প্রবলেম ছিল। ওই ডায়েরির লেখা আর জিনের কথা মিলিয়ে হুজুর মুহূর্তে ধরে ফেললেন, খালামুনির গর্ভে আসলে কিছু নেই, গর্ভটাই ভাড়া দেওয়া। উনি সোনিয়া আন্টির গর্ভটাকে একটা ইনকিউবেটর হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। সেই তান্ত্রিক বা নিশিটানির মন্ত্র ছিল, যে নারী মা হতে পারে না সে অন্য মায়ের গর্ভে নিজের সন্তান দিতে পারে। খালামুনি নিজের আত্মাকে, নিজের ইচ্ছাকে একটা শয়তানি সত্তার সাথে মিশিয়ে সোনিয়া আন্টির পেটে চালান করে দেন। সোনিয়া আন্টির পেট এতটা বড় হচ্ছিল, এটা আসলে কোনো বাচ্চা না, এটা আসলে খালামুনিরই কোনো এক বিকৃত, কোনো এক স্পিরিচুয়াল রূপ বা রিবার্থ, বা কোনো একটা শয়তানের জন্ম, যেই সন্তান খালামুনি চাইতেন। খালামুনি বাইরে থেকে পড়ছেন ঠিকই, কিন্তু ওনার কালো আত্মা সোনিয়া আন্টির উপরে কেমন করে অভিশাপ দিচ্ছিল কেউ জানে না। ওনার আত্মা তো সবসময় কালোই ছিল, যেদিন থেকে উনি নিশি ডাইনির সাথে জাদুতে লিপ্ত হন। হুজুর চিৎকার করে বললেন, এটা জন্মাইতে দেওয়াই যাবে না। এই যদি একবার জগতের আলো দেখে, তাইলে এটার জিন থাকবো না, মানুষ রূপী রাক্ষস হইব এটা। শুরু হলো যুদ্ধ, রুকিয়া শুরু হলো। সোনিয়া আন্টি হুজুরের আয়াত শুনে জোরে জোরে বলতে থাকে, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে আসতে দে, আসতে দে। হুজুর বললেন, ওরে শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন, আমি পেরেক মারবো। হুজুর একটা লোহার পেরেক বের করলেন, তাতে কিছু আরবি মন্ত্র খোদাই করা। উনি সেটা নিয়ে সোনিয়া আন্টির ছায়ের উপর ফ্লোরে জোরে মারলেন। লজিকটা আধ্যাত্মিক। পেরেকটা ফ্লোরে ঢোকার সাথে সাথেই সোনিয়া আন্টির শরীরটা যেন বেঁকে গেল। একটা বিকট শব্দ হলো, যেন অনেকগুলো কাঁচ একসাথে ভেঙে গেল। ওনার মুখের চোখ দিয়ে রক্ত বেরোতে স্টার্ট করলো। এরপর জোরে একটা চিৎকার শোনা গেল, হুজুর এবং তসবিহ আঙ্কেলের আর্তনাদ। আঙ্কেল চিৎকার করলেন, সোনিয়া তাকিও না ওদিকে, আমার দিকে তাকাও। সোনিয়া আন্টি তখনও লড়াই করছেন, কিন্তু ওনার শরীরটা নিতে পারছিল না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। একটা বিভৎস বুড়ির অবয়ব, যার মুখটা অবিকল খালামুনির মতো, ছায়াটা কিছুক্ষণ শূন্যে ভেসে রইল। তারপর হুজুরের শেষ ফুৎকারে সেটা আর্তনাদ করতে করতে মিলিয়ে গেল, বা মনে হলো ব্লাস্ট হয়ে গেল। টিমটিমে আলোয় দেখা গেল সোনিয়া আন্টি ফ্লোরে পড়ে আছেন, রক্ত আর কালো তরলে মাখামাখি। উনি শ্বাস নিচ্ছেন না, কিন্তু খুব ক্ষীণভাবে হয়তোবা নিচ্ছেন। হুজুর ঘাম মুছতে মুছতে বসে পড়লেন। বাইর করে দিছি, আশা করি আর ফিরতো না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখেন। হুজুর করুণ রূপে তাকালেন, বললেন, গাছ তো উপড়ে ফেলা হয়েছে, কিন্তু এই জাদুর প্রভাবে সোনিয়া আন্টি আর কখনো ভালো হতে পারে না। এবং আশ্চর্যজনকভাবে ডাক্তাররা পরের দিন বললেন,
মিরাকুলাসলি ওনার পেটের গ্যাস উধাও, কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হয়েছে প্রচুর। সোনিয়া আন্টি অসুস্থ হলেন, শরীরে রক্ত ফিরল। 3 মাস পর উনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। কিন্তু আঙ্কেল যে সোনিয়াকে ঘরে নিয়ে ফিরলেন, এটা আগের সোনিয়া ছিল না। শারীরিক ক্ষতিটা ছিল পার্মানেন্ট। ডাক্তাররা জানালেন ওনার ইউটেরাস বা জরায়ু এতটাই ড্যামেজ হয়েছে যে উনি আর কোনোদিন মা হতে পারবেন না। ওনাদের ভাগ্য ভালো, শাহিদের মতো একটা ছেলে ওনাদের ঘরে এখনো আছে। সন্তানহীন হলেন না ওনারা। এদিকে ব্ল্যাক ম্যাজিক এবং পজিশনের সময় ওনার ব্রেনের কিছু অংশ যেটা ড্যামেজড হয়ে গিয়েছিল। সোনিয়া আন্টি এখন বেঁচে আছেন, হাঁটছেন, খাচ্ছেন, কিন্তু উনি কাউকে চিনতে পারেন না। উনি আঙ্কেলকেও চেনেন না, যার একটা সংসার ছিল। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটা আমি দেখেছি কিছুদিন আগে। আমি আমার কথা বলছি। আমি আঙ্কেলের বাসায় গিয়েছিলাম, ড্রয়িং রুমে বসে আছি। সোনিয়া আন্টি ভেতর থেকে এলেন। ওনার কোলে একটা কাপড়ের পুতুল, সেই বিভীষিকাময় পুতুল নয়, নর্মাল একটা পুতুল। উনি পুতুলটাকে বুকের সাথে জড়িয়ে ধরে দোল দিচ্ছেন আর গুনগুন করে গান গাইছেন। আঙ্কেল আমার দিকে তাকিয়ে ম্লান হাসলেন, বললেন, জানো, ও মনে করে এটা ওর বাচ্চা। ডাক্তাররা বলেছেন ডিলিশন। আমিও ভাঙাই না, সারাদিন ওই পুতুল নিয়েই থাকে। আমাকে বলে কি জানো, ভাইয়া একটু সরে বসুন না, আমার বাচ্চাটা ঘুমাবে। চিন্তা করো সাবিত, আমি তো ওর হাজব্যান্ড, আর ও আমাকে ভাইয়া বলে। খালামণি এখন আমি জানি না কোন অবস্থায় আছে, কিন্তু কয়েক মাস আগে খবর পেয়েছি উনি নাকি শরীরে আগুন লেগে মারা গেছেন, এবং মারা যাওয়ার আগে চিৎকার করে বলেছেন ওনার মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয়। ওনার জন্য মনে ঘৃণা ছাড়া আমার কাছে আর কিছু নেই। জিন চলে গেছে, কিন্তু রেখে গেছে বুক ভরা শূন্যতা। আপন মানুষের হিংসা একটা সাজানো বাগানকে কিভাবে শ্মশান বানিয়ে দিতে পারে, সোনিয়া আন্টির শূন্য চাউনি তার জীবন্ত প্রমাণ। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। আমরা যে ভূত ভয় পাই, অন্ধকার ভয় পাই, কিন্তু মানুষের ভেতরে যে অন্ধকার থাকে তার গভীরতা মাপার কোনো যন্ত্র কি আছে? সোনিয়া আন্টির খালামণি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসাটার আড়ালে ছিল পজিশনের একটা আকাঙ্ক্ষা। তাই বলে রাখি, রাতে ঘুমোতে যাবার আগে দরজা জানালা তো লক করবেনই, কিন্তু মাঝে মাঝে কাছের মানুষের চোখের ভাষাও একটু পড়বেন। কে জানে, হয়তো আপনার খুব কাছের কারো হাসির আড়ালেই লুকিয়ে আছে কোনো এক নিশি ডাইনি, যে অপেক্ষা করছে আপনারই অসতর্ক মুহূর্তের জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি কখনো দেখেন প্রিয়জনের আচরণে হঠাৎ পরিবর্তন, লজিক দিয়ে সব ব্যাখ্যা করতে যাবেন না। কিছু কিছু অন্ধকারের উত্তর আলো দিয়ে হয় না, বিশ্বাস দিয়ে হয়। শুভরাত্রি। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আমাদের নতুন বছরের দিকে পথ চলা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা আমি জানি। সেই নতুন বছরের প্রত্যেকটা